শুরু থেকে তো শুরুতে আজকের ক্লাসে কি কি থাকছে সেটা একটু দেখে নেই। প্রথমে গত ক্লাসে আমরা কি শিখেছি তা একটু আলোচনা করব। এরপর আমরা লেসন 1 এর ভোকাবুলারি রিভিউ করব। তারপর থাকবে একটি ভোকাবুলারি কুইজ। তবে এটি কোনো বিশেষ পরীক্ষা না, জাস্ট নিজেকে নিজে যাচাই করা, অর্থাৎ আপনি কতটুকু মনে আসসালামু রাখতে আলাইকুম। পেরেছেন সেটাই দেখার সুযোগ। জি, ওয়ালাইকুম আসসালাম। তো এরপর আমরা চলে যাব আজকের ক্লাসের সবচেয়ে মজার অংশে, অর্থাৎ গ্রামার সেকশনে। লেসন 1 এর গ্রামার আলোচনা করব। তো লেসন 1 এর গ্রামারটা আলোচনা করে সবশেষে আমরা লেসন 1 প্র্যাকটিস করব। তো গত ক্লাসে আমরা কি শিখেছি সংক্ষেপে যদি একটু রিভিউ করি, তো গত ক্লাসে আমরা মূলত বেসিক হিরাগানার বাইরে যে হিরাগানার বিশেষ রূপ আছে, অর্থাৎ ডাকুতেন, হানদাকুতেন এবং যুক্তবর্ণ, এগুলো দেখেছিলাম এবং জেনেছিলাম এগুলোর সঠিক উচ্চারণ কিভাবে করতে হয়। এরপর আমরা এই হিরাগানাগুলো উচ্চারণ সহ লেখার চেষ্টা করেছি। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, আবার অনেকেই হিরাগানা একটু দুর্বল ছিলেন, যার কারণে অংশ নেননি। তো যাই হোক, এরপর আমরা হিরাগানা একটি কমপ্লিট কুইজ দিয়েছিলাম। কমপ্লিট কুইজ বলছি কারণ এই কুইজে আমরা বেসিক হিরাগানা থেকে শুরু করে যুক্ত বর্ণ পর্যন্ত রেখেছিলাম। তো মেজরিটি ভালো করেছেন, যা সত্যি প্রশংসার যোগ্য। আর যারা ভালো করতে পারেননি তাদের বাসায় আরো বেশি প্র্যাকটিস করতে হবে। সত্যি বলতে প্র্যাকটিস ছাড়া আসলে কোনো শর্টকাট নেই। তো কুইজের পর আমরা আলোচনা করেছি মূলত এই কোর্সে আমরা কোন বইগুলো ফলো করব। তো বলেছিলাম মিন্নানো নিহঙ্গ, এই বইটি খুব পপুলার। তো আমরা N5 এর জন্য এই দুইটি বই ফলো করব। তো সবশেষে আমরা লেসন 1 এর ভোকাবুলারি দেখেছি। শুধু শব্দার্থ নয়, ভোকাবুলারি বলতে শব্দার্থ বোঝায়, কিন্তু আমরা শুধু শব্দার্থ দেখিনি, আমরা দেখেছি যে শব্দগুলোর ব্যবহার, অর্থাৎ এই শব্দগুলো বাস্তবে কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এগুলো। তো আমাদের এজেন্ডা অনুযায়ী আমাদের হচ্ছে শুরুতে আমরা ভোকাবুলারি রিভিউ করব। অনেকে হয়তো নতুন জয়েন করেছেন, আমরা দুঃখিত যে ভোকাবুলারিটা আমরা গত ক্লাসে দেখেছি। যারা গত ক্লাসে ছিলেন না বা এর আগে জয়েন করেননি তাদের জন্য হয়তো একটু কঠিন হতে পারে, তবে আমরা রিভিউ করব যাতে সবাই একটু ভালোভাবে বুঝেন। তো এই রিভিউটা করব আমরা লেসন 1 এর পিডিএফ থেকে, ভোকাবুলারি পিডিএফ, যেটা আমরা গত ক্লাসে শেয়ার করেছিলাম। তো যারা ছিলেন তাদের কাছে তো এই পিডিএফটা আছে। আর যারা আজকে নতুন জয়েন করেছেন আপনারা দয়া করে হচ্ছে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা এখানেও মেসেজ দিতে পারেন, আমরা এটা হচ্ছে শেয়ার করব। জি, একজন হাত তুলেছেন, মঞ্জুয়ারা আক্তার খান, আপনি কিছু বলবেন? জি স্যার, হচ্ছে এই যে গত ক্লাসের ভোকাবুলারি গুলা, এটা একটু লিংকটা ইয়াতে দেওয়া হয় নাই, দিলে একটু ভালো হতো। মানে তখন আমি আসলে ডাউনলোড করতে পারি নাই। হোয়াটসঅ্যাপে দিলে একটু ভালো হইতো। পরে খুঁজছি, আসলে আর পাইনি। ও আচ্ছা আচ্ছা, আমাকে তাহলে একটু হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, হ্যাঁ, তাহলে আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে। আসলে মেসেজ করা যাচ্ছিল না, এই জন্য আসলে নক ও দিতে আচ্ছা, পারি নাই। হুম, তো এই আমি কি জন্য এখন এখানে দিয়ে দিব? মানে প্রতি ক্লাসেরটা যদি লিঙ্কটা পরে দিয়ে, ভোকাবুলারিটা বা যেগুলা ক্লাস করাচ্ছেন গ্রামার লিঙ্কটা যদি পরে হোয়াটসঅ্যাপে দেয়া যেত, তাহলে মানে ওখান থেকে একটু নিতে সুবিধা হতো, ও যারা আচ্ছা এখানে আচ্ছা, বুঝতে পারি পেরেছি। না। তাহলে ঠিক আছে, আমি আজকে আমাদের যে লিংকের একটা আলাদা পিডিএফ, ওই পিডিএফটা গ্রুপে শেয়ার করব। জি, আচ্ছা, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। তো আমরা যেমনটা বলেছিলাম আমরা এখন ভোকাবুলারি রিভিউ করব। তো আমরা এই স্ক্রিনটা একটু চেঞ্জ করব। তো এটা অ্যাকচুয়ালি গত ক্লাসে আমরা দেখেছি, গত ক্লাসে আমরা এটা দিয়েছিলাম, এই পিডিএফটা দিয়েছিলাম। এই পিডিএফটা মূলত লেসন 1 এর ভোকাবুলারি, অর্থাৎ শব্দার্থ। তো লেসন 1 এর যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো আমরা এই পিডিএফ এ আলাদা করে লিখেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে হিরাগানাতে ওয়াতাশি লেখা, তাই না? তো যারা হিরাগানা শিখেছেন তারা তো জানেন এখানে ওয়াতাশি লেখা। যারা হিরাগানা এখনো দুর্বল তাদের জন্য দুঃখিত, এখানে দেখেন যে রোমাজিতে ওয়াতাশি লেখা। তো এইটা কিভাবে উচ্চারণ করব এটা কিন্তু এখানে লেখা আছে, হ্যাঁ। তো যারা হিরাগানা এখনো দুর্বল তারা এখান থেকে উচ্চারণটা দেখে নিতে পারেন। তবে যারা হিরাগানা জানেন, আমি বলেছিলাম যে এই রোমাজিটা দেখবেন না। খুব বেশি যদি কষ্ট হয় তখন এই রোমাজিটা দেখে নেবেন যে আপনার উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা। তো যাই হোক, এই ওয়াতাশি, হ্যাঁ, ওয়াতাশি, ওয়াতাশি এর মানে হচ্ছে আমি। এটার ইউজ কেস বাংলা যেভাবে আমরা আমি বলি, এটা সেই আমি। তারপর দেখেন
এখানে আনাতা, আনাতা, এখানে উচ্চারণ কিন্তু লেখা আছে, হ্যাঁ, আনাতা। তো আনাতা মানে তুমি বা আপনি। তো তুমি বা আপনি বাংলা আমরা যেভাবে বলি, এটা সেই তুমি বা আপনি, অর্থাৎ সামনে থাকা ব্যক্তিকে সম্বোধন করার সময় ব্যবহার করা হয়। তারপর আনহিত, ব্র্যাকেটে আনুকাতা। ভাই তো যাই হোক, আমাদের হচ্ছে আনহিত, ব্র্যাকেটে আনুকাতা, তাই না? তো আনহিত মানে কি? আনহিত মানে হচ্ছে ওই ব্যক্তি। তো আনুকাতা মানে ওই ব্যক্তি। কিন্তু আনহিত বা আনুকাতার মধ্যে পার্থক্যটা তাহলে কি? তো আনহিত মানে ওই ব্যক্তি, আর আনুকাতা হচ্ছে আরো একটু ভদ্রভাবে ওই ব্যক্তি। অর্থাৎ আনহিত এর পোলাইট ফর্ম হচ্ছে আনুকাতা। তো আনুকাতা তো আমরা কখন ইউজ করব? দূরে থাকা তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাতে আমরা আনুকাতাটা ইউজ করব। তো এটার মানে ওই ব্যক্তি, আর আনুকাতার মানেও ওই ব্যক্তি, অর্থাৎ দুইটার মানে ওই ব্যক্তি। তো আনুকাতাটা হচ্ছে একটু বেশি পোলাইট বা বেশি সম্মানজনক। তো এখানে সামনে কিছু একটা আছে, হ্যাঁ, সামনে যেরকম ঢেউ ঢেউ আছে, আমরা বলেছিলাম যে এরকম যদি ঢেউ ঢেউ থাকে, তার মানে এখানে কিছু একটা বসবে। তো এখানে এটাকে যদি আমরা জাপানি ভাষা বলতে চাই, তাহলে এটা মূলত জাপানিরা নানি নানি সান বলে। নানি নানি মানে কি? নানি নানি মানে হচ্ছে সামথিং, মানে কিছু একটা আছে। তো নানি নানি সান, এখানে আমরা যেটা দেখেছিলাম যে নামের পরে ভদ্র সম্বোধন করার জন্য এই সানটা ইউজ করা হয়, যেটার বাংলা মানে হচ্ছে জনাব বা জনাবা অথবা সাহেব। অর্থাৎ আমরা বাংলাতে যেভাবে বলি যে অমুক সাহেব, তমুক সাহেব, তো এই সান কথাটার মানেও অনেকটা সাহেবের মতো। তো ইংরেজিতে মিস্টার বা মিসেস। তো এখন দেখেন যে কাউকে ভদ্রভাবে ডাকতে নামের পরে ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি যাকে ডাকবেন তার নাম যদি জানা থাকে, তো নাম তারপর সান বলে আপনি তাকে সম্বোধন করবেন। তো এটা হচ্ছে ম্যানার বা জাপানিজ ভদ্রতা, যে সরাসরি নাম বলা যাবে না, নামের পরে সানটা যোগ করতে হবে। একজন দেখতে পাচ্ছে না, আপনি যদি দেখতে না পারেন, আপনার স্ক্রিন হচ্ছে একটু দেখেন যে উপরে নিচে করা যায় কিনা। উপরে নিচে যদি করা যায়, মানে সব যদি করা যায়, তাহলে আপনি হয়তো দেখতে পাবেন। সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, পরবর্তীতে দেখেন চান কথাটা আছে, হ্যাঁ। তো পিডিএফটা আমরা দিব, একটু ওয়েট করেন, হ্যাঁ, আমি একটু দেখাবো, তারপরে হচ্ছে দিব। তো দেখেন এখানে চান কথা আছে, হ্যাঁ। তো সান কথাটা তো আমরা ভদ্রভাবে কাউকে সম্মান করার জন্য সান কথাটা ইউজ করি। তো চান কথাটা আমরা কখন ইউজ করব? তো এইটা দেখেন বাংলাতে লেখাই আছে যে শিশু বা কাছের মানুষের জন্য, অর্থাৎ আমরা আদর করে যদি কাউকে ডাকতে চাই, আমরা তখন তার নামের শেষে চান কথাটা ইউজ করব। তো এখানে শিশু কথাটা লেখা আছে বা কাছের মানুষের জন্য। তো কাছের মানুষ প্রাপ্তবয়স্ক হতে পারে। তো প্রাপ্তবয়স্ক যদি হয়, সে যদি কাছের মানুষ হয়, আপনি আদর করে তাকে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে জাস্ট আদর করে ডাকার জন্য। তো ইউজ কেস এখানে লেখাই আছে, দেখেন ছোট বাচ্চা বা খুব কাছের কাউকে আদর করে ডাকতে ব্যবহার করা হয়। তারপর দেখেন এখানে জিন কথাটা লেখা আছে। তো জিন, শির উপরে তেন তেন দিলে হয় জি, আর এটা হচ্ছে জিন। তো সামনে আবার দেখেন ঢেউ ঢেউ আছে। তো আমরা বলেছি যে ঢেউ ঢেউ মানে হচ্ছে কি, যে কিছু একটা বসবে। তো কিছু একটা কি, কিছু একটা মানে হচ্ছে কোন দেশের হচ্ছে মানুষকে যদি আপনি বোঝাতে চান, তো সে দেশের নাম আর যদি জিনটা বসান, তাহলে সেটা সে দেশের মানুষ অথবা জাতীয়তা বোঝায়। তো এখন একটু উদাহরণ দিয়ে যদি বলি, ধরুন বাংলাদেশ জিন। তো বাংলাদেশ জিন মানে হচ্ছে বাংলাদেশি। তো জাপানিরা অ্যাকচুয়ালি বাংলাদেশ বলে না, ওরা বলে বাঙ্গুরাদেশ। তো বাঙ্গুরাদেশ জিন মানে বাংলাদেশি, বা আমেরিকা জিন মানে আমেরিকান, ইন্দো জিন মানে হচ্ছে ইন্ডিয়ান। অর্থাৎ দেশের পরে যদি জিন কথাটা আমরা বসিয়ে দিই, তাহলে সেটা ওই দেশের জাতীয়তা বা নাগরিকত্ব বোঝায়, বা সেই দেশের মানুষ। এরপর সেনসেই। তো সেনসেই এইটার মানে হচ্ছে, এটার রোমাজি কিন্তু লেখা আছে, দেখবেন যারা উচ্চারণ করতে পারেন না তারা দেখবেন যে সেনসেই লেখা আছে, হ্যাঁ। তো এটার মানে হচ্ছে শিক্ষক। তো শিক্ষক তো শিক্ষক, এটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই। তো এটা ব্যবহারটা কি একটু দেখি, হ্যাঁ। তো এটা হচ্ছে স্কুল কোচিং বা ক্লাসের শিক্ষককে সম্বোধন করতে ব্যবহার করা হয়। অর্থাৎ দেখেন এখানে ব্র্যাকেটে একটা কথা আছে, হ্যাঁ, যে আপনি সম্বোধন করতে ব্যবহার করবেন, কিন্তু নিজেকে নিজে পরিচয় করিয়ে দেওয়ার সময় সেন্সেই বলা হয় না। অর্থাৎ কেউ যদি শিক্ষক হয়,
সে নিজেকে নিজে সেন্সেই বলার সময় এই কথাটা কিন্তু বলতে পারবে না যে আমি সেন্সেই। তাকে আরেকজন বলবে সে সেন্সেই, কিন্তু সে নিজেকে নিজে সেন্সেই বলবে না। তো সে নিজেকে নিজে কি বলবে? তো নিজেকে নিজে বলার জন্য এখানে দেখেন কিয়োশি কথাটা আছে। তো কিয়োশি মানেও কিন্তু শিক্ষক, অর্থাৎ পেশা হিসেবে যখন নিজের পরিচয় দেওয়া হয়, অর্থাৎ আপনি যখন শিক্ষক এবং নিজের পরিচয় দিবেন, তখন আপনি কিয়োশি কথাটা ইউজ করবেন। আর কেউ যখন আপনাকে শিক্ষক বলবে তখন সে বলবে সেন্সে। তো এটা একটু মনে রাখতে হবে যে সেন্সেই নিজের ক্ষেত্রে ইউজ করা যাবে না, আর কিয়োশিটা নিজের ক্ষেত্রে ইউজ করবে। তো গাকসেই, এখানে দেখেন উচ্চারণ, আমরা বলেছিলাম যে গাকু সেই লেখা আছে, বাট আমরা জাপানি ভাষায় ইউ আই এরকম অক্ষর যে উচ্চারণগুলো আছে এগুলা কিছু ক্ষেত্রে সাইলেন্ট হয়। তো কোন কোন ক্ষেত্রে সাইলেন্ট হয় এটা যখন আমরা শব্দগুলো শিখবো তখন আমরা বুঝবো। তো এটার হচ্ছে রুলস বা এত কিছু মনে রাখার প্রয়োজন নেই। তো জাস্ট হচ্ছে মনে রাখবেন যে গাকুসেই লেখা, বাট হচ্ছে এটার উচ্চারণ হবে গাকসেই, অর্থাৎ উটা সাইলেন্ট থাকে। এই যে এখানে যে উটা আছে, হ্যাঁ, এই যে দেখেন এখানে রোমাজিতে কিন্তু গাকু লেখা, হ্যাঁ, কিন্তু আমরা এই উটা সাইলেন্ট করব আর সেইটা ঠিকই থাকবে। তো উটা সাইলেন্ট করলে আমাদের হবে গাকসেই। তো এটা আমরা উচ্চারণ গাকসেই বলবো। যদি আমরা সঠিক উচ্চারণ না শিখি তাহলে আমাদের লিসেনিং এ সমস্যা হতে পারে। তো গাকসেই মানে হচ্ছে ছাত্র ছাত্রী, তো পড়াশোনা করছে এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়। তো খাইশাইন, দেখেন আমি কথায় কিন্তু একটু ক্ষয়ের মতো উচ্চারণ হচ্ছে, হ্যাঁ। তো কায়ের উচ্চারণ, এটা অ্যাকচুয়ালি জাপানে অনেক শব্দ, বেশিরভাগ শব্দই কয়ের উচ্চারণটা একটু হালকা ক্ষয়ের মতো হয়। পুরোপুরি খ না, একবার হার্ড খ না, বাট হালকা সফট করে ক্ষয়ের মতো হয় আর কি, হ্যাঁ। তো এটা আপনি যদি মনে রাখতে পারেন ভালো, বাট যদি মনে রাখতে না পারেন আপাতত সমস্যা নেই, কিন্তু আমরা ভবিষ্যতে এটা শুদ্ধ করার চেষ্টা করব। তো এখানে কাইশাইন লেখা আছে, আপনি আপাতত কাইশাইন পড়ুন, সমস্যা নেই। বাট লিসেনিং যখন শুনবেন তখন হয়তো আপনার একটু সমস্যা হতে পারে যে আমি তো পড়েছি কাইশাইন, কিন্তু এখানে তো কাইশাইন বলছে। তো এটাই এই জন্যই মনে রাখা দরকার। তো কাইশাইন মানে কি? কাইশাইন মানে হচ্ছে কোম্পানির কর্মচারী অথবা কর্মকর্তা। আমি এখানে শুধু কর্মচারী লিখেছি, এটা কর্মকর্তাও হবে। তো কাইশাইন মানে হচ্ছে কোম্পানির কর্মচারী। তো ইংলিশ মানে হচ্ছে কোম্পানি এমপ্লয়ি লেখা। আর ইউজ কেস কি? কোন কোম্পানিতে কাজ করে এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়। এরপর শাইন, দেখেন এখানে কাই শাইন, শেষের যে শাইন এটা কিন্তু ঠিকই আছে, হ্যাঁ। তো শাইন কথাটা যদি শুধু ইউজ করেন তাহলে এটা শুধুমাত্র কর্মচারী বা কর্মকর্তা বা কর্মী। তো কাইশাইন মানে কোম্পানির কর্মচারী, আর শুধু শাইন মানে হচ্ছে কর্মচারী। তো এটা সাধারণভাবে যে কোনো কর্মী বা কর্মচারী বোঝাতে ব্যবহার করা হয়। গিংকোইন, গিংকো, এই কো এর পরে যে উটা আছে এটার জন্য একটু হালকা লং ভাওয়েল হবে, অর্থাৎ একটু হালকা টান হবে। তো গিংকোইন, গিংকোইন মানে হচ্ছে ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী। তো ব্যাংক এমপ্লয়ি, ব্যাংকে কাজ করে এমন ব্যক্তিকে বোঝাতে এই গিংকোইন কথাটা ইউজ করা হয়। তো গিংকো মানে অ্যাকচুয়ালি মূলত ব্যাংক, আর ইন এখানে হচ্ছে কর্মচারী বা এমপ্লয়ি বোঝাচ্ছে। তারপর আসি ঈশা। ঈশা মানে হচ্ছে ডাক্তার বা চিকিৎসক। তো চিকিৎসা করেন এমন ব্যক্তিকে বোঝাতে ঈশা কথাটা ইউজ করা হয়। তো এইটা হিরাগানা যারা যুক্ত বর্ণ জানেন তারা তো অলরেডি জানেন যে শি এর পরে যদি একটা ছোট ইয়া হয় তো এর উচ্চারণ হবে শা, শিয়া হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে যে ঈশা ঈশিয়া না কিন্তু, তো এটা ঈশা হবে। আচ্ছা, এরপর কিংকিউসা, এটা একটু বড়, তারপরে হচ্ছে দেখেন এখানে কিন্তু আবার লং ভাওয়েল আছে, হ্যাঁ। তো কেংকিউসা, এটার উচ্চারণে কিন্তু হালকা ক্ষয়ের মতো হয়, কেংকিউসা, কেংকিউসার মতো হয়, হ্যাঁ। তো এটা যদি মনে রাখা সম্ভব হয় মনে রাখবেন, আর নতুবা কেংকিউসাই মুখস্থ করেন, সমস্যা নেই। তো কেংকিউসা মানে হচ্ছে গবেষক বা রিসার্চার, অর্থাৎ গবেষণার কাজ করে এমন ব্যক্তিকে বোঝাতে আমরা কেংকিউসা কথাটা জাপানি ভাষায় বলি। তো কেংকিউসা গবেষক। স্যার এই যে তারপর চলে যায়। এই জি, যে আগের ক্লাসে তোমাদের এসবে যে পিডিএফ গুলো দিয়েছিলেন এগুলো আমি আবার ডাউনলোড করতে পারিনি এগুলো। আচ্ছা, সমস্যা নেই, আজকেও আমরা এটা দিব। অনেকেই চেয়েছেন তো, আমরা আজকেও দিব। জি স্যার। জি। তারপর আমরা চলে যাই দাইগাকু। তো বেসিক হিরাগানা যারা অলরেডি জানেন তার জন্য বলছি যে তাইয়ের উপরে তেন তেন দিলে তো দা হয়, আর ই তো ই, তো দাই, আর কায়ের উপরে তেন তেন দিলে গা, তারপর কু, তো দাইগাকু। তো দাইগাকু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো
তো বিশ্ববিদ্যালয় তার ব্যাখ্যা করার কিছু নেই, বিশ্ববিদ্যালয় বোঝাতে ব্যবহার করা হয়। তারপর দেখেন বিওইন। তো বিওইন মানে কি? বিওইন মানে হচ্ছে হসপিটাল বা হাসপাতাল। তো এটাও ব্যাখ্যা করার কিছু নেই। আর আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই যে ছোট ইও, এই ইওটা কিন্তু ছোট, এটা যদি আপনি বড় করে দেন তাইলে এটা হয়ে যাবে বিওইন। তো বিওইন মানে হচ্ছে পার্লার, আর ছোট ইও মানে হচ্ছে হসপিটাল। যদি ইওটা বড় করে দেন এটা শব্দটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে পার্লার। তো বিওইন মানে হচ্ছে হসপিটাল, মনে রাখতে হবে ইওটা ছোট। আর এটার পরে কিন্তু একটা উ আছে, হ্যাঁ, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর দাঁড়ে। দাঁড়ে মানে এখানে কিন্তু লেখা আছে দাঁড়ে বা দোনাতা। তো দেখেন ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে আর এখানে যেটা লেখা আছে, দুটোর অর্থই কিন্তু সেম, অর্থাৎ কে। তো দাঁড়ে মানেও কে, দোনাতা মানেও কে, কিন্তু পার্থক্য কোথায়? তো দেখেন এখানে লেখা আছে যে কোনো ব্যক্তির পরিচয় জানতে চাইলে ব্যবহার করা হয়, অর্থাৎ কে। আর দোনাতা, এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে দোনাতা কথাটা লেখা আছে, এটা হচ্ছে যে দাঁড়ে এর পোলাইট ফর্ম। অর্থাৎ পোলাইট ফর্ম মানে কি? মানে হচ্ছে সম্মানজনক একটা ফর্ম আর কি। অর্থাৎ দাঁড়ের চেয়ে দোনাতা কথাটা একটু বেশি সম্মান প্রদর্শন করে। দেখেন দুটোর অর্থ একই, কিন্তু একটা বেশি সম্মান প্রদর্শন করে। অর্থাৎ আপনি যদি কাউকে একটু বেশি সম্মান দিতে চান, আপনি বলবেন যে দোনাতা। আর যদি বলেন যে না, অত বেশি সম্মান দেওয়ার প্রয়োজন মনে করি না, দাঁড়ে দিয়ে প্রশ্ন করবেন। আচ্ছা, এরপর দেখেন সাই, আবারও সেই এই ঢেউয়ের মতো, তাই না? তার মানে নানি নানি, মানে সামথিং কিছু একটা বুঝবে। তো দেখেন সাই, তো সাই মানে হচ্ছে মূলত বয়স বোঝাতে ব্যবহার করা হয়। তো এই সাইয়ের আগে জাস্ট হচ্ছে সংখ্যাটা বসিয়ে দিব। তো সংখ্যাটা বসিয়ে দিয়ে যদি আমরা সাই কথাটা বলি তাহলে হয়ে যাবে বয়স। তো দেখেন যে কারো বয়স বলার সময় সংখ্যার শেষে ব্যবহার করা হয়। তো যেমন জাপানি ভাষায় 30 বছর বলতে গেলে এখানে 30-এর জাপানি আমরা এখনো শিখি নাই অনেকে, তো যার কারণে আমরা এটা বলছি না। তো মূলত সানজু বলে। তো সানজু সাই মানে হচ্ছে 30 বছর। তো যেহেতু আমরা শিখি নাই, তো আমরা এখানে জাস্ট 30 সাই বলি। তো 30 সাই মানে হচ্ছে এটা হচ্ছে 30 বছর। তো বয়স বোঝাতে গেলে আমরা সেই সংখ্যার পরে সাই কথাটা বসাবো, তাহলে এটা হয়ে যাবে বয়স। তারপর দেখেন বয়স কত। আমি যদি প্রশ্ন করতে চাই যে বয়স কত, তো আমি কি করব বা কি বলবো? তো এটা হবে নানসাই। তো নানসাই মানে হচ্ছে মূলত কত বছর বয়স। আর ওইকুৎসু দেখেন, এই নানসাই আর ওইকুৎসু সেম জিনিস, কিন্তু ওই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে এগুলো একটু বেশি সম্মান প্রদর্শন করে, তাই না? তো ওইকুৎসু কথাটাও কিন্তু এই যে উপরের এই যে দাঁড়ে আর দোনাতা যেটা আমরা দেখেছি বেশি সম্মান প্রদর্শন করে, তো এইটা ওইকুৎসু বেশি সম্মান প্রদর্শন করে। অর্থাৎ কারো বয়স জানতে প্রশ্ন করার সময় ব্যবহার করা হয়। আর ওইকুৎসু হচ্ছে নানসা এর পোলাইট ফর্ম। তো অর্থাৎ দুটোর অর্থ একই, একটা একটু বেশি সম্মান প্রদর্শন করে। তো আপনার কাছে যদি মনে হয় যে এই লোকের সাথে একটু বেশি সম্মান দিয়ে কথা বলতে হবে, তখন আপনি ওইকুৎসু দিয়ে প্রশ্ন করবেন। আর যদি মনে করেন যে না, এই লোক তো আমার লেভেলেরই, নানসাই দিয়ে প্রশ্ন করি। তো এটা হচ্ছে সিচুয়েশন বুঝে। আচ্ছা, তারপর দেখেন এখানে হাই। তো জাপানি ভাষা হাই মানে হচ্ছে বাংলা আমরা যেভাবে হ্যাঁ বলি বা ইয়েস বলি, অর্থাৎ কথায় সম্মতি বা ইতিবাচক উত্তর দিতে আমরা যেটা হ্যাঁ বলি, এটা সেই হাই। তো হাই মানে হ্যাঁ, এটা আর অত বেশি ব্যাখ্যা করার কিছু নেই। তারপর দেখেন এখানে দুইটা ই, তারপরে এ। তো দুইটা ই মানে কিন্তু ই ই এ হবে না। আমরা বলেছিলাম যে দুইটা ই মানে হচ্ছে একটা ই হলো লং ভাওয়েল। তো লং ভাওয়েল মানে কি? লং ভাওয়েল মানে হচ্ছে টান হবে। তো ই এ, ই এ, ই এ মানে হচ্ছে না। তো এটা আর ব্যাখ্যা করার কিছু না, এটা আমরা যেভাবে বাংলায় না বলি বা কথা অসম্মতি অসম্মতি বা নেতিবাচক উত্তর দিই, তখন আমরা না বলি, আর জাপানিরা ইয়ে বলে। তো ইয়ে মানে হচ্ছে না। তো মনে রাখতে হবে যে এটা কিন্তু ইয়ে হবে না, এটা হবে ইয়ে। তো ইয়ে মানে হচ্ছে না, একটু টান হবে। তারপর দেখেন হাজিমে মা শীতে, তাই না? কিন্তু এটার উচ্চারণ হাজিমে মা শীতে হবে না, এটার উচ্চারণ হবে হাজিমে মাসতে। তো আমরা বলেছিলাম যে ইউ আই এগুলা কিন্তু মাঝে মাঝে সাইলেন্ট হয়। তো এখানেও কিন্তু সাইলেন্ট হচ্ছে, এখানে সাইলেন্ট হচ্ছে আইটা, তাই না? তো হাজিমে মাসতে, হাজিমে মাসতে মানে কি? এগুলোর কিন্তু সরাসরি বাংলা কোনো অর্থ নাই, কারণ বাংলা ভাষাতে আমরা এগুলো ইউজ করি না। তো এটা যদি আমরা বাংলার সাথে মিলাইতে যাই, তাইলে এই প্রথম আপনার সাথে দেখা হলো, এই টাইপের কিছু একটা বোঝায়। তো এইটা মূলত আমরা ইউজ করব কোথায়? শুধু ইউজ কেসটা যদি জানি তাইলে হচ্ছে আমাদের এটা মনে রাখতে সুবিধা। তো জাপানি ভাষায় আমরা যখন পরিচয় দিব, তখন পরিচয় দেওয়ার সময় প্রথমবার কারোর সাথে পরিচয় যদি দিই, তো পরিচয় হওয়ার সময় প্রথমে বলা হয় এই হাজিমে মাসতে। অর্থাৎ
আজিমে মাসতে দিয়ে আপনি আপনার পরিচয়টা শুরু করবেন। তো এটা যদি বাংলা করতে হয় যে এই প্রথম আপনার সাথে দেখা হলো, এই টাইপের কিছু একটা। তারপর দেখেন কারাকি মাস্তা। তো এই যে কারাকি মাস্তা বলি, হ্যাঁ, এটা অনেকটা ক্ষয়ের মতো চলে আসে কারাকি মাস্তা। তো যাই হোক, ওইটা হচ্ছে মনে রাখতে পারলে ভালো। তো কারাকি মাস্তা মানে হচ্ছে থেকে এসেছি। যদিও এখানে গ্রামার আছে, কিন্তু আমরা তো এখনো গ্রামার শিখি নাই, এগুলো হচ্ছে পরে শিখবো। কিন্তু এখন যেটা আছে আমরা ওইটাই শিখি। যে কি আছে, যে সামথিং বা নানি নানি কারাকি মাস্তা। তো নানি নানি কারাকি মাস্তা মানে হচ্ছে কিছু একটা থেকে এসেছি। তো কিছু একটা কি, তো ওই কিছু একটার মধ্যে আপনি নিজের দেশ বা জায়গা কথাটা ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি যখন জাপানে আসবেন, তখন আপনি বলবেন যে বাঙ্গুরাদেশ কারাকি মাস্তা, মানে বাংলাদেশ থেকে এসেছি। কিন্তু আপনি তো বাংলাদেশে এখন, তো আপনি যদি বাংলাদেশে থেকেই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যদি পরিচয় দেন, তো আপনি আপনার নিজ জেলা শহরের নাম বলতে পারেন যে আমি বগুড়া কারাকি মাস্তা বা কুমিল্লা কারাকি মাস্তা। তো এইভাবে বলা যায়। তো কারাকি মাস্তা মানে মূলত থেকে এসেছি, আপনি দেশ বা জায়গার কথা বলতে পারেন। আচ্ছা, একজন হাত তুলেছেন, এমডি লিখনসান, আপনি কি প্রশ্ন করবেন? জি, তখন কি যে বাঙ্গুরা দেশ, তখন কি আমরা দেশের আগে কি সান বসাতে পারবো না? যে বাংলাদেশ থেকে এসেছি, তখন কথাটা এইভাবে হবে না? আমি আর কি জানতে হ্যাঁ, চেয়েছি যে, বাঙ্গুরা দেশ কারাকি মাস্তা। হ্যাঁ হ্যাঁ, আমি এটা আর কি অ্যাকচুয়ালি জানতে চেয়েছিলাম। থ্যাংক ইউ। জি। জি, প্রিন্স সান কিছু বলবেন? জি ভাইয়া, আমি আসলে আজকে প্রথম দিন তো ক্লাসে, তো আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মানে এখানে যারা ক্লাস করতেছে তাদের কি হিরাগানা কাতাকানা হয়ে গেছে কিনা। আমাদের এখানে তো অনেক অনেকেই হচ্ছে আমাদের আগের ক্লাসেই জয়েন করেছেন। তো আমরা এই ক্লাসটা হচ্ছে লিঙ্ক যাদেরকে দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে হিরাগানাটা যারা জানে তাদের জন্যই মূলত এই ক্লাস। তো হিরাগানা জানেন না এমন কেউ যদি এখানে থেকে থাকেন, তো হিরাগানাটা হচ্ছে নিজ দায়িত্বে শিখতে হবে। কারণ হচ্ছে হিরাগানাটা আমরা অলরেডি 3টা ক্লাসে দেখেছি। তো যাদের হিরাগানাটা এখনো কমপ্লিট হয়নি, আমি বলবো যে এটা নিজ দায়িত্বে শিখে নেওয়ার জন্য, নতুবা আমাকে নক দিয়ে আমি হচ্ছে কিভাবে শিখতে হয় সেটার একটা গাইডলাইন দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, তো ওইখান থেকে আমি অলরেডি কিছুটা আগে গেছি বলতে হচ্ছে আমি এখন আসছি এক্সপ্রেশন অফ টাইম পর্যন্ত। তো আচ্ছা, আপনি কন্টিনিউ করেন। জি, ধন্যবাদ। তো কারাকি মাস্তা মানে হচ্ছে থেকে এসেছি। তারপর দেখেন, এটা একটু বড়, এগুলো অ্যাকচুয়ালি শব্দ না, এগুলো ফ্রেজেস মতো। তো দোজো, এখানে 3টা শব্দ কিন্তু মূলত, হ্যাঁ। তো দোজো ইয়োরোশকু অনেগাইশিমাস। তো এটা যেহেতু ভোকাবুলারির মধ্যে আছে, তো আমরা যেভাবে আছে ওইভাবে শেখার চেষ্টা করি। তো দোজো ইয়োরোশকু অনেগাইশিমাস। দেখেন লাস্টের সুটা কিন্তু মাসু বলতেছে না, এটা হবে সাইলেন্ট, ইউটা সাইলেন্ট হবে, হ্যাঁ। আমরা বলেছিলাম যে যে আই ইউ এগুলা অনেক ক্ষেত্রে সাইলেন্ট হয়। তো এখানেও দেখেন দোজো ইয়োরোশকু অনেগাইশি মাসু বলছে না, অনেগাইশি মাস বলছে, হ্যাঁ। তো দেখেন এটা কখন ইউজ করব। তো এটা হচ্ছে যখন আপনি পরিচয় দিবেন, তো পরিচয় দেওয়ার একেবারে শেষে, যখন পরিচয় শেষ, তখন ভদ্রভাবে পরিচয় শেষ করার জন্য দোজো ইয়োরোশকু অনেগাইশি মাস এই কথাটা বলবেন। তো এটার মানে কি, এই দোজো ইয়োশিকু অনেগাইশিমাসের কয়েকটা অর্থ করা যায়। তবে এখানে পরিচয় যখন দিবেন, তো পরিচয় দেওয়ার পরে যখন বলবেন, তখন এটার অর্থ হচ্ছে যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। অথবা ধরেন এরপর থেকে আপনার সাহায্য কামনা করছি, এই টাইপের কিছু বোঝায়। তো যাই হোক, এখানে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো এইটাই আপাতত মনে রাখেন। এর চেয়ে বেশি এখন আর মনে রাখার প্রয়োজন পড়বে না। তো দোজো ইয়োশিকু অনেগাইশিমাস পরিচয় যখন শেষ হবে তখন বলবো, অর্থাৎ এটা দিয়ে পরিচয় শেষ করবো। আর এটার মানে হচ্ছে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, এটা ভদ্রতা প্রকাশ করে আর কি। তো এখন দেখেন এখানে স্যার আছে কাইন্ডলি হচ্ছে এটার উচ্চারণটা আবার বলে দিলে ভালো হয়। হ্যাঁ, দোজো ইয়োরোশিকু অনেগাইশিমাস। দোজো ইয়োরোশিকু অনেগাইশিমাস। ধন্যবাদ ভাইয়া। জি, ওয়েলকাম। তো দেখেন শিৎসুরেই দেস গা, শিৎসুরেই দেস গা। তো এটার মানে কি, এটার মানে দেখেন যে এক্সকিউজ মি, আমরা বাংলাতে এক্সকিউজ মি কিন্তু বলি, হ্যাঁ। তো বেয়াদবি মাফ করবেন, এই কথাটা উম, আগে বলতো কিন্তু এখন মেবি খুব একটা বলে না। তো এটা মানে হচ্ছে বেয়াদবি মাফ করবেন এই টাইপের। তো দেখেন ব্যক্তিগত তথ্য বা নাম ঠিকানা এগুলো যখন আমরা জিজ্ঞেস করব, তখন এগুলো জিজ্ঞেস করার আগে এই শীতশ্রয়ী দেশগা কথাটা বলবো, এটা হচ্ছে ভদ্রতা প্রকাশ করে মূলত। তো আপনি কাউকে যখন নাম জিজ্ঞেস করবেন বা হচ্ছে ব্যক্তিগত তথ্য জিজ্ঞেস করবেন, তখন এই শীতশ্রয়ী দেশগাটা দিয়ে শুরু করবেন।
এরপর নাম বা ঠিকানা যেটাই জিজ্ঞেস করতে চান সেটা জিজ্ঞেস করবেন। তো শিতসুরই দেশগা মানে হচ্ছে বেয়াদবি মাফ করবেন। এখানে দেখেন ও নামায় ওয়া, যদিও এটা হিরাগানার হা আছে, হিরাগানার হা আমরা যারা হিরাগানা শিখেছি, কিন্তু এটা মূলত পার্টিকেল হিসেবে ইউজ হয়েছে, এটা এই কারণে এটা উচ্চারণ ওয়া হবে। তো পার্টিকেল কি এটা তো আমরা পরে শিখবো, আমরা যেহেতু এখনো গ্রামার শিখি নাই। তো জাস্ট মনে রাখেন যে এই হাটা ওয়ার মতো উচ্চারণ হবে এই ক্ষেত্রে, এখানে আর কি, যেহেতু এটা পার্টিকেল। তো দেখেন ও নামায় ওয়া, এখানে কিন্তু উচ্চারণটা ওইভাবে লেখা আছে, হাটা লিখি নাই, হ্যাঁ ওইভাবে লেখা আছে, ওয়াটাই লেখা। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে কারো নাম যদি জানতে চান তখন আপনি এইভাবে প্রশ্ন করবেন যে ও নামায় ওয়া, অর্থাৎ আপনার নাম কি জানতে পারি? তো দেখেন এখানে আপনি নাম জিজ্ঞেস করছেন বা ব্যক্তিগত তথ্য জিজ্ঞেস করছেন, তাই না? তো এই কারণে এই শিতসুরই দেশগা ও নামায় ওয়া, তো ওয়াটা যখন বলবেন তখন হালকা একটু কণ্ঠটা উঁচু হবে। তো শিতসুরই দেশগা ও নামায় ওয়া মানে হচ্ছে বেয়াদবি মাফ করবেন, আপনার নামটা কি জানতে পারি? তো বাংলাতে যখন আমরা পারি কথাটা বলি, আমরা যখন বাংলাতে পারি কথাটা বলি তখনও কিন্তু আমরা একটু হালকা রেইজিং টোন হয়, হ্যাঁ, অর্থাৎ আমরা কিন্তু কণ্ঠটা একটু উপরে তুলি। তো জাপানি ভাষায় সেম জিনিস, ও নামায় ওয়া। আচ্ছা, তারপর দেখেন কুচিরা নানি নানি সান্দেশ, এখানে নানি নানি মানে হচ্ছে সামথিং, কিছু একটা বুঝবে, তাই না? তো দেখেন কুচিরা ওয়া, এই যে ওয়া এখানে কিন্তু হা হচ্ছে না, এটাও ওয়া হচ্ছে, কারণ কি আমরা বলেছিলাম যে এটা পার্টিকেল। তো পার্টিকেল কি এটা তো আমরা দেখবো, জাস্ট এখন মনে রাখেন যে এটা পার্টিকেল বলছে, এটা এই কারণে ওয়া হবে। আচ্ছা, তো এটার মানে কি? এটার মানে হচ্ছে উনি অমুক, অর্থাৎ সান কথাটা তো আমরা ইউজ করব মানুষের নাম বলে, তারপরে সান কথাটা দিয়ে বলবো যে উনি সাহেব আর কি। তো কোচিরা কথাটা মানে মূলত উনি বোঝাচ্ছে। তো উনি অমুক, তো অমুক মানে হচ্ছে কারো একজন নাম বলবেন তারপরে সান কথাটা বলবেন। তো কোচিরা বা ধরুন রাকিব সান্দেশ, তো কোচিরা বা রাকিব সান্দেশ মানে হচ্ছে ইনি বা উনি রাকিব সান বা রাকিব সাহেব। তো কাউকে অন্য কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় ব্যবহার করা হয়, যেভাবে আমরা বাংলাতে বলি যে ইনি রাকিব সাহেব। তো ঠিক সেম ভাবে কোচিরাওয়া রাকিবুসান দেশ। তারপর দেখেন এখানে কয়েকটা দেশের নাম আছে, এখানে আমরা গত ক্লাসে দেখেছি, এগুলো কাটাকানাতে লেখা, কাটাকানা আমরা এখনো শিখি নাই। তো যদি যদি অনেকে জানেন, তো এখানে আমেরিকা লেখা, তো আমেরিকা মানে হচ্ছে তো আমেরিকা দেশের নাম। তারপর দেখেন জাপানিরা সব দেশের নাম কিন্তু আমাদের মতো করে বলে না, হ্যাঁ। তো এখানে যুক্তরাজ্য ইউকে বা ইউনাইটেড কিংডম, যেটাকে তারা বলতেছে ইগিরিসু, তো এটাকে তারা ইউনাইটেড কিংডম কিন্তু বলতেছে না, এটা তারা বলতেছে যে ইগিরিসু। তো তারা যেটা বলতেছে এটা আমাকে মনে রাখতে হবে যে ইগিরিসু মানে হচ্ছে যুক্তরাজ্য বা ইউকে। তারপর দেখেন ইন্দো, ইন্দো মানে হচ্ছে ভারত, অর্থাৎ আমরা ইন্ডিয়া বলি কিন্তু জাপানিরা ইন্দো বলে, তো এটা মনে রাখতে হবে যে ইন্ডিয়াকে তারা ইন্দো বলে। তারপর দেখেন ইন্দোনেশিয়া, এটা ইন্দোনেশিয়া যা ওরা তাই বলে, কারণ এখানে উচ্চারণ হয়তো তাদের সমস্যা হচ্ছে না, যে কারণে এটা তারা পরিবর্তন করেনি। তারপর দেখেন এখানে কাংকুকু লেখা, কিন্তু কাংকুকুটা আমরা দেখেছি যে এগুলা কাটাকানাতে লেখা, এগুলা কাটাকানাতে লেখা, হ্যাঁ, কিন্তু এই কাংকুকুটা কেন হিরাগানাতে লেখা? তো কাতাকানা আমরা কখন ইউজ করবো? কাতাকানা আমরা মূলত বিদেশি শব্দ যখন লিখবো তখন আমরা বলেছিলাম যে কাতাকানাটা ইউজ করি। তো কাংকোকু তো বিদেশি, কিন্তু কাংকোকুটা এখানে হিরাগানা কেন লেখা? তো মূলত এখানে ঐতিহ্য কি বলে একটা সম্পর্ক আছে, ঐতিহাসিক একটা সম্পর্ক আছে। তো এই কাংকোকু বা চুগোকু অর্থাৎ কোরিয়া বা চায়না আর জাপান, এদের ঐতিহাসিক একটা সম্পর্ক আছে, যে কারণে এই দেশগুলোর তারা কাঞ্জিতে মূলত নামটা লেখে। তো কাঞ্জির নামটা, কাঞ্জি তো আর আমরা এখনো শিখি নাই, তো এই কারণে হচ্ছে এই কাঞ্জিটাই হিরাগানায় অর্থাৎ ফুরিগানা যেটা বলে, মানে কাঞ্জি যেটা আমরা হিরাগানায় লিখি ওটাকে ফুরিগানা বলে। তো ফুরিগানা এখানে লেখা হয়েছে, মূলত এটা বিদেশি শব্দ, জাপানিদের হিসেবে কিন্তু বিদেশি না, আমাদের হিসেবে তো বিদেশি, কিন্তু জাপানের হিসেবে এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা সম্পর্ক আছে, কারণ ওরা কাঞ্জিতে লেখে। তো কাঞ্জিতে কিন্তু আবার আমেরিকাও কাঞ্জিতে লেখে, কিন্তু এগুলো এক্সপ্লেন করতে গেলে একটু কি বলবো, ধরেন হচ্ছে কনফিউজিং। তো এই কারণে মনে রাখতে হবে যে এই কাংকোকু কথাটা বিদেশি হইলেও ঐতিহাসিক সম্পর্ক থাকার কারণে এটা হচ্ছে এই কাঞ্জিতে অথবা হিরাগানাতে লেখে। তারপর দেখেন তাই কিন্তু আবার কাটাকানাতে লেখা, তাই মানে হচ্ছে থাইল্যান্ড। আর দেখেন চুগোকু, আমরা বলেছিলাম যে চীন বা চায়নাকে চুগোকু বলে, এটা আবার দেখেন কাঞ্জিতে কি বলে, মূলত কাঞ্জিতে লেখে, কিন্তু এখানে কাটাকানাতে লিখিনি, লিখেছি কি হিরাগানাতে। তো কাংকোকু আর চুগোকুটা আমরা হিরাগানাতেই হচ্ছে কি বলে মূলত কাঞ্জিতে কাঞ্জিতে লেখে, কিন্তু ফুরিগানা করলে আমরা হিরাগানাতে লিখবো। তারপর দেখেন দৈৎসু, দৈৎসু মানে জার্মানি। নিহন, আমরা যে জাপান বলি, জাপানিরা জাপানকে জাপান বলে না, তো জাপানিরা জাপানকে কি বলে? জাপানিরা জাপানকে নিহন বলে। তো
তো নিহন মানে হচ্ছে জাপান, আর বুরাজিরো, বুরাজিরো মানে হচ্ছে ব্রাজিল। তো ব্রাজিলকে তারা বুরাজিরো বলে, আর বাংলাদেশকে তারা ইয়া বাংলাদেশ আমি আমার বলে। একটা প্রশ্ন যে জাপানিরা তোমার তারা নিহ নিহ নিহনো বলে আবার নিহঙ্গ আবার নিপ্পনও বলে আবার, মানে এটা হ্যাঁ, কি নিপ্পন আগে বলতো, এখন নিপ্পন বলে না। শুধু নিহন আমাদের বলে? আমাদের বাংলাদেশে নিপ্পন টেলিভিশন ছিল যেটা, ওই জি জি। নিপ্পন নিপ্পন আগে বলতো। আর এখনো জাপানে যারা বয়স্ক এরা নিপ্পন বলে, কিন্তু যারা ইয়াং বা হচ্ছে ইয়াং এর চেয়ে ধরেন আমাদের আঙ্কেল টাইপের মানুষ, এরাও নিপ্পন বলে না, এরা নিহন বলে। কিন্তু দাদা টাইপের মানুষ যারা, এরা নিপ্পন বলে। জি স্যার, বুঝতে পারছি। যাই হোক, কিন্তু কাঞ্জি কিন্তু সেম। নিহনের কাঞ্জি আর নিপ্পনের কাঞ্জি সেম, জাস্ট উচ্চারণটা পার্থক্য। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর এটা তো ব্রাজিলে চলে গেল। আর তারপর দেখেন, এই লেসন ওয়ানে আমাদের অনেকগুলো কাল্পনিক নাম আছে, অর্থাৎ আমরা যখন অনুশীলন করব আমাদের অনেকগুলো কাল্পনিক নাম আছে। এই কাল্পনিক নামগুলো আমরা ইউজ করবো। এগুলো মুখস্থ করার কিছু না, এগুলো জাস্ট হচ্ছে কাল্পনিক নাম। হ্যাঁ, এগুলো কাল্পনিক নাম। এই যে কোবে বিওইন, কোবে হসপিটাল, সাকুরা দাইগাকু, এগুলো সব হচ্ছে কাল্পনিক নাম। তো যাই হোক, আমাদের লেসন ওয়ানের ভোকাবুলারিটা রিভিউ করা শেষ। এখানে যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা একটা কুইজ দিব এখন। এই লেসন ওয়ানের একটা কুইজ হবে। তো এই কুইজ লিঙ্কটা আমি এখন দিচ্ছি। তো আশা করি সবাই হচ্ছে কুইজটা অংশগ্রহণ করবেন, এবং এই কুইজটার সময় থাকবে আশা করি সবাই কুইজে অংশগ্রহণ করেছেন। তো এই লিঙ্কটা কিন্তু আমি দিয়েছি, হ্যাঁ, এই পিডিএফ এর লিঙ্কটা আমি দিয়েছি। তো এই পিডিএফ এর লিঙ্কটা মূলত গত ক্লাসের হিরাগানার লিঙ্কগুলো আছে, প্র্যাকটিসের লিঙ্কগুলো আছে। তবে যেটা অ্যাড করেছি একটু খেয়াল করেন, যে লেসন ওয়ানের ভোকাবুলারি ডাউনলোড লিঙ্ক, এটা গত ক্লাসেরটা সেম। তো যেটা এখান থেকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে লেসন ওয়ানের গ্রামার ডাউনলোড লিঙ্ক, অর্থাৎ আমি এটা কিন্তু এখন দেখব। তো আপনি গ্রামারটা কোথা থেকে ডাউনলোড করবেন? সরি, তো গ্রামারটা, সরি, দুইটাই 3 হয়ে আছে, হ্যাঁ, এটা একটা 4 হবে, দুঃখিত। তো যাই হোক, এটা ক্লিক করলে আপনি হচ্ছে গ্রামারটা দেখতে পাবেন। তো গ্রামারটা আমরা তো দেখবো এখনই, কিন্তু আপনি বাসায় ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। তো বাকিগুলো কি, বাকিগুলো হচ্ছে ক্লাসের লিংক, আর হচ্ছে পরবর্তী ক্লাস কবে হবে এগুলো, আর যোগাযোগ যদি করতে চান, যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। সো আমরা বই পরিচিতি যখন দেখেছি, তখন আমরা দেখেছিলাম যে আমরা দুইটা বই ফলো করব। গত ক্লাসে বলেছিলাম, এটা লাল আর একটা হচ্ছে এরকম, কি বলে এটাকে, এই হলুদ, তাই না? তো লাল বইটা মূলত প্র্যাকটিসের বই, অর্থাৎ আমরা যখন অনুশীলন করব তখন এই লাল বইটা ইউজ করব। আর যখন ভোকাবুলারি বা গ্রামার শিখবো তখন আমরা এই হলুদ বইটা ইউজ করব। তো এখন যেহেতু ভোকাবুলারি বা গ্রামার আমরা আলাদা করে পিডিএফ দিচ্ছি, তো এই বইটা অনেকের হয়তো প্রয়োজন পড়বে না। তারপরেও যদি আপনি এই বইটা দেখতে চান, আপনি এটা খুলে দেখতে পারেন, সমস্যা নেই। তো আমাদের মূল যেটা দরকার সেটা হচ্ছে এই লাল বইটা। এখন এই লাল বইটা আমি তো পিডিএফ দিব, কিন্তু আমি বলেছিলাম যে আপনারা দয়া করে ফিজিক্যাল যে বই, অর্থাৎ হার্ড কপি যেটা, সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন। তো অনেকে অলরেডি সংগ্রহ করেছেন, অনেকে হয়তো করেননি। তো যারা এখনো করেননি, এই লাল বইটা সংগ্রহ করবেন, কারণ এটা আমাদের প্রত্যেক ক্লাসে এখন থেকে লাগবে। তো আমি এটার সফট কপি গুলো দিচ্ছি। আচ্ছা, ডাউনলোড যদি করতে পারেন তাহলে ভালো কথা, আর যদি না করতে পারেন হোয়াটসঅ্যাপে দিব, সমস্যা নেই। তবে যেহেতু এখন গ্রামার শুরু করব, সবাই একটু এখানে একটু ফোকাস করুন। তো এটা হচ্ছে লেসন ওয়ানের গ্রামার। তো আমাদের জাপানিজ গ্রামার, কিন্তু আমরা এখানে লিখেছি যে বিভক্তি কি। তো বিভক্তি কি, আমাদের এটা বাংলা ব্যাকরণ আমরা পড়েছি, আমরা অনেকেই জানি, অনেকে হয়তো ভুলে গেছি। তো দেখেন এখানে বিভক্তি কি। তো বিভক্তিটা আমরা কেন শিখছি এটা একটু পরে বুঝবো, আগে বিভক্তিটা কি এটা একটু দেখি, যেহেতু এটা আমাদের শেখা জিনিস। তো বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করার জন্য শুধু শব্দ পাশাপাশি বসালে হয় না, শব্দগুলোর সাথে কিছু বাড়তি অংশ যোগ করতে হয়। এই বাড়তি অংশগুলোই হলো বিভক্তি। তো যেমন ধরুন, মা শিশু চাঁদ দেখান। তো এখানে 4টা শব্দ, তাই না? এখানে 4টা শব্দ। আমি একটু কলমটা নিই, হ্যাঁ। তো দেখেন এখানে কিন্তু 4টা শব্দ, হ্যাঁ, মা শিশু চাঁদ দেখান, এখানে 4টা শব্দ। তো এইটাতে আমরা কিছু বুঝতে পারছি, মানে শুনতে কেমন লাগছে, তাই না? তো বাক্যটা ঠিকঠাক অর্থ প্রকাশ করছে না কিন্তু। তো দেখেন, যখন আমরা বলি মা শিশুকে, অর্থাৎ শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তখন শিশু শব্দের সাথে এই যে কেটা যুক্ত হলো, এই যুক্ত হওয়ার ফলে আমরা বাক্যটি স্পষ্ট অর্থপূর্ণ হয়েছে কিন্তু। তো এই যে কে, এই কেই হলো মূলত বিভক্তি। তো বিভক্তি কেন প্রয়োজন? তো বিভক্তি যদি আমরা ইউজ না করি,
আমাদের বাক্যগুলো অস্পষ্ট হয়ে যাবে, আমরা কিন্তু বুঝতে পারবো না যে এই বাক্যে আসলে কি বলা হচ্ছে। অর্থাৎ এখানে দেখেন দুইটা উদাহরণ, একটা বিভক্তি ছাড়া আর একটা হলো বিভক্তি দিয়ে। তো বিভক্তি মানে আমরা তো দেখেছি যে বাক্য অংশ। তো এখন দেখেন বিভক্তি ছাড়া যদি আমরা এই কথাটা বলি যে আমি হাত ভাত খাই, তা আমি হাত ভাত খাই এই কথাটা দিয়ে তো আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি যখন বলবো আমি হাত দিয়ে ভাত খাই, তো এই যে দিয়ে কথাটা এখানে আমরা ইউজ করলাম, এটাই তো আমাদের বাক্যটাকে স্পষ্ট করলো, আমরা অর্থটা বুঝতে পারছি এখন। তো এই যে দিয়ে যোগ হওয়ার কারণে আমরা হচ্ছে বাক্যটা স্পষ্ট করেছি, এটাই মূলত বিভক্তি, আর এটা কারণে বিভক্তিটা প্রয়োজন। তো সহজ করে বললে বিভক্তি হলো অনেকটা আঠার মতো, যা আলাদা আলাদা শব্দকে একসঙ্গে জুড়ে ওই শব্দটাকে পরিষ্কার এবং সুন্দর শব্দ বা অর্থ তৈরি করে। দেখেন আমরা তো বিভক্তি বুঝলাম, এটা যেহেতু আমাদের পড়া জিনিস অসুবিধা হওয়ার কথা না। তো এখন পার্টিকেল, তো পার্টিকেল যারা অলরেডি কয়েকটা লেসন দেখেছেন তারা তো জানেন, আর যারা জাপানি ভাষা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বলছি। তো দেখেন আমরা সবাই স্কুল কলেজে কিন্তু গ্রামার শিখেছি, আমরা টেন্স শিখেছি, পার্টস অফ স্পিচ শিখেছি, সাবজেক্ট অবজেক্ট কি এগুলো শিখেছি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এই যে পার্টিকেল বা হচ্ছে এই যে পার্টিকেল নামে যে কোনো গ্রামার, এগুলো কিন্তু আমরা পাইনি বা পড়িনি, তাই না? কিন্তু জাপানি ভাষায় একটি খুব গুরুত্বপূর্ণ গ্রামার আছে, যেটা আমরা প্রায় প্রতিটি বাক্যেই দেখতে পাবো, আর সেটাই হলো মূলত পার্টিকেল। তো পার্টিকেল হচ্ছে জাপানি ভাষার একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এখন পার্টিকেল জিনিসটা কি একটু দেখি। তো দেখেন জাপানি ভাষায় পার্টিকেল হলো ছোট কিছু শব্দ, যেমন এখানে দেখেন ওয়া, মো, গা, নো ইত্যাদি ইত্যাদি আর কি। হ্যাঁ, তো যেগুলো বাক্যের একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝায়, অর্থাৎ এটা কিন্তু সম্পর্ক তৈরি করে। হ্যাঁ, এখন দেখেন উপরে আমরা যেমনটা দেখেছি যে বাংলা ভাষায় আমরা যেমন শব্দের শেষে বিভক্তি যোগ করি, যেমন কলমের সাথে আমরা টা যোগ করেছি, রহিমের সাথে আমরা কে যোগ করেছি, ঢাকার সাথে আমরা এই যে অন্ত্যেষ্টিয় মানে হচ্ছে ঢাকায় যোগ করেছি। হ্যাঁ, তো জাপানি পার্টিকেল গুলো অনেকটা এই বিভক্তির মতো কাজ করে। তো বিভক্তি আমরা শিখেছি এই কারণেই, কারণ পার্টিকেলটা বোঝার জন্য। তো পার্টিকেলটা মূলত অনেকটা বিভক্তির মতো কাজ করে। তো এখন আরো একটু ক্লিয়ার করি দেখেন। তো জাপানি ভাষায় বা বাক্যে কে, কি, কার কথা, কার সাথে, কোথায় এই সম্পর্কগুলো বোঝার জন্য বা বোঝানোর জন্য পার্টিকেল ব্যবহার করা হয়। অর্থাৎ বিভক্তির মতো এই ছোট শব্দগুলো না বসালে বাক্যের শব্দগুলো বিচ্ছিন্ন বা অস্পষ্ট মনে হয়। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ পার্টিকেলের উদাহরণ দেওয়া হয়েছে, এগুলো আমরা যখন আস্তে আস্তে গ্রামার শিখবো তখন আস্তে আস্তে দেখবো। তো জাস্ট উদাহরণ হিসেবে আমরা ইউজ করেছি। তো এখানে দেখেন সতর্কতা, যে পার্টিকেল আমরা বিভক্তি বলেছি কিন্তু শতভাগ কিন্তু বিভক্তি না, এটা খেয়াল রাখতে হবে। অনেকটাই বিভক্তি, কাজের দিক থেকে মিলে যায় আর কি, কিন্তু আমরা শতভাগ বিভক্তি বলবো না। এখন আমরা জাপানি ভাষার গ্রামারটা দেখবো। আমরা তো বিভক্তি দেখলাম, বিভক্তি আসলে কি, যেমন মা শিশুকে চাঁদ দেখা, অর্থাৎ আমাদের বাক্যটাকে স্পষ্ট করছে। তো পার্টিকেল গুলো আমাদের বাক্যকে স্পষ্ট করে। তো এখন আমরা জাপানি গ্রামারটা একটু দেখি। তো আমরা যারা ভোকাবুলারি শিখেছি আমরা দেখেছি যে আমি মানি ওয়াতাসি, ছাত্র মানি গাকসেই। তো আমি মানি ওয়াতাসি, ছাত্র মানি গাকসেই। তো আমি যদি বলি ওয়াতাসি গাকসেই, তো আমি ছাত্র, কথাটা হয়ে গেল, তাই না? কিন্তু জাপানিরা এভাবে বলে না। তো জাপানিরা কি বলে দেখেন, এখানে একটা আলাদা একটা কথা আছে। হ্যাঁ, এখানে একটা আলাদা ওয়া আছে, তাই না? এটা আমরা শিখেছি কিন্তু ওয়া, আর এটা হচ্ছে দেশ। তা আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ওয়াটা আসছে, এই যে দেশটা আসছে, এটা কেন আসছে এটাই বোঝা। তো ওয়াতাসি মানে আমি, ছাত্র মানে তো গাকসেই, এই দুইটা তো আমরা ভোকাবুলারি থেকে জেনে নিয়েছি। তো ওয়াটা আর দেশটা কেন আসছে সেটা একটু বোঝার চেষ্টা করি। তো দেখেন এখানে যখন আপনি ওই যে হলুদ বইটা খুলবেন তখন দেখবেন যে এইরকম একটা প্যাটার্ন দেখবেন। হ্যাঁ, এরকম একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নে জাপানি ভাষায় যে এন লেখা থাকে, হ্যাঁ, N1, তারপরে হচ্ছে N2, এগুলো কিন্তু জেএলপিটির N1 N2 না। হ্যাঁ, এই এন মানে হচ্ছে মূলত নাউন বোঝাচ্ছে এখানে, এই এনও নাউন বোঝাচ্ছে, অর্থাৎ এখানে একটা নাউন, এখানে হচ্ছে দুইটা নাউন, মানে হচ্ছে 2 নম্বর নাউন যেটা আর কি। তো নাউন ওয়ান, তারপরে ওয়া, তারপরে দিস। তো এটা মূলত গঠন বা হচ্ছে প্যাটার্ন। তো এই প্যাটার্নটা আসলে কি বোঝাচ্ছে একটু দেখি। তো প্রথমে আমরা কাজ দেখবো। হ্যাঁ, কাজ, এই যে ওয়াটা, আমরা মূলত ওয়াটার কাজটা এখন দেখবো। তো ওয়াটার কাজটা কি, বাক্যে কাকে নিয়ে বা কি নিয়ে কথা বলা হচ্ছে তা বোঝাতেই সেই শব্দের পরে ওয়া বসে। তো বাক্যে কাকে নিয়ে বা কি নিয়ে কথা বলা হচ্ছে তা বোঝাতে সেই শব্দের পরে ওয়া বসে, অর্থাৎ ওয়াটা মূলত টপিক মার্কার।
এখন আমি যে ওয়া ওয়া বলতেছি, আপনি তো দেখছেন এখানে হা, কিন্তু আমি বলতেছি ওয়া। তো দেখেন এখানে সতর্কতা লেখা আছে, সতর্কতায় যে এখানে সতর্কতা, এটি লিখা হয় হিরাগানা হা দিয়ে আর কি, হ্যাঁ, কিন্তু উচ্চারণ করতে হয় ওয়া। তো এটা তো সতর্কতা, এটা তো মনে রাখতে হবে যে এটা যেহেতু পার্টিকেল, এটা হা আছে কিন্তু উচ্চারণ করব ওয়া। কিন্তু এটা কখন ইউজ করব, এটা কাজে লেখা আছে এখানে। তো বাক্যে কাকে নিয়ে বা কি নিয়ে কথা বলা হচ্ছে তা বোঝাতে সেই শব্দের পরে ওয়া বসে। এটা মূলত টপিক মার্কার, অর্থাৎ বাক্যের টপিক মার্ক করে এটা। তো এখন গঠন, গঠন হচ্ছে দেখেন, টপিক হইতে পারে, সাবজেক্ট হইতে পারে, বাকি সাবজেক্ট বা টপিক, তারপরে ওয়া, তারপরে বাকি অংশ। তো এটা হচ্ছে গঠন। তো এটা তো আমরা দেখলাম, এই যে টপিক বা সাবজেক্ট এখানে আছে, তারপরে এই যে ওয়াটা এখানে আমরা বসায় দিলাম, তারপরে এই যে বাক্যের বাকি অংশ, বাক্যের বাকি অংশ এটা আমরা বসায় দিলাম, তাই না? এখন এত কিছু বললাম, অনেকের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি তো বুঝলাম না। তো এখানে সহজ করে ব্যাখ্যা করা আছে, দেখেন। তো বাক্যে যার সম্পর্কে অথবা যা কিছু সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে বা কথা বলা হচ্ছে, ঠিক তারপরেই ওয়া বসে। তো এখানে যদি আমরা উদাহরণ দেখি, যে ওয়াতাশি ওয়া গাকসেই দেশ। তো ওয়াতাশি ওয়া গাকসেই দেশ মানে ওয়াতাশি মানে আমি। তো আমি আমার সম্পর্কে তথ্য দিচ্ছি যে আমি গাকসেই, অর্থাৎ আমি স্টুডেন্ট। তো আমার সম্পর্কে আমি যখন তথ্য দিব তখন আমার পরে আমি ওয়াটা বসাবো। অর্থাৎ এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা যার ক্ষেত্রে হোক বা যা কিছু সম্পর্কে হোক, আমরা যদি তথ্য দিতে চাই তার সম্পর্কে বা সেই জিনিসের সম্পর্কে, তখন আমরা ওয়াটা দিয়ে এটা মার্ক করব। তো এটা পার্টিকেল। আমরা যখন উদাহরণ দেখব তখন আরো বেশি ক্লিয়ার হব। তো এটা তো ওয়া গেল, তাই না? এখন আমরা দেশ কথাটাও দেখেছি, এখানে দেশ, ওয়াটা তো বুঝলাম টপিক মার্কার, যার সম্পর্কে কথা বলা হয় বা যা কিছু সম্পর্কে কথা বলা হয় তাকে নির্দেশ করলে আমরা ওয়া দিব। তো এই দেশটা কেন আসছে? তো দেখেন, আমরা দেশ দেশ বলতেছি কিন্তু লেখা তো দেশু, লেখা তো দেশু, তাই না? তো দেখেন উচ্চারণ এখানে লেখা আছে, কাজ পরে দেখতেছি, আগে উচ্চারণটা দেখি, হ্যাঁ। তো দেখেন উচ্চারণ কি বলা আছে, যে শেষের যে ইউটা অনুচ্চারিত থাকে, এই যে ইউটা, এই যে মানে দেশু লেখা, এই ইউটা অনুচ্চারিত থাকে, অর্থাৎ সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে না। তো তাই এটি দেশের মতো শোনায়। তো দেখেন, দে উটা যদি আমরা সরিয়ে ফেলি তাহলে এটা দেশ হবে, তাই না? তো এটাই কারণ আমরা দেশ বলবো, দেশু বলবো না। এটা জাপানি ভাষার নিয়ম, যে ইউ আই এগুলা অনেক ক্ষেত্রে সাইলেন্ট হয়। তো এখন এটার কাজ কি? তো কাজ দেখেন, যে কাজ হচ্ছে এটি বাক্যের শেষে বসে বাক্যটিকে শেষ করে এবং সম্মান প্রকাশ করে। এখন কাজটা শুনে তো হয়তো একটু হচ্ছে কি বলবো, বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? তো যদি সহজ করে বলি, এটি হচ্ছে বাক্য শেষ করার মার্জিত রূপ। যদি আপনি এটি ইউজ না করেন তাহলে কি হবে? তো দেখেন গুরুত্বটা দেখি, যে বাক্যের দেশ যদি না থাকে তাহলে বাক্যটি অসম্পূর্ণ থাকে, অভদ্র শোনায়। তো প্রথম কথা হচ্ছে, আপনি যদি দেশ কথা যদি না ইউজ করেন, তাহলে প্রথম কথা হচ্ছে এই বাক্যটা কি আপনি শেষ করলেন না করেন নাই, এটা বোঝা যাবে না। আরেকটা হলো যে এইটা হচ্ছে অভদ্র শোনায়। তো আমরা দেশ কথাটা ইউজ করবো মূলত ভদ্রতার জন্য, এবং বাক্যটা আমরা মার্জিত ভাবে শেষ করেছি। তো দেশ কথাটা যদি এক শর্টকাটে যদি মনে রাখতে চান, যে বাক্য শেষ করার মার্জিত রূপ হলো দেশ। তো এখন ওয়া তো টপিক মার্কার, দেশ হচ্ছে বাক্য শেষ করার মার্জিত রূপ, আমরা বুঝে গেলাম। উদাহরণগুলো যদি দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। উদাহরণ আমরা জাপানি বাক্য ইউজ করেছি, উচ্চারণে দিয়েছি, বাংলা অর্থ দিয়েছি। তো প্রথম কথা, ওয়াতাশি, এটা হচ্ছে পার্টিকেল ওয়া, হা লেখা, আমরা উচ্চারণ করব ওয়া। তারপর আমার নাম লিখেছি আমি রাসেরু। রাসেরু কেন হবে, এটা একবার প্রশ্ন করেছে একজন, যে আমার নাম তো রাসেল, বাট আমি রু কেন বলছি? তো আমি আমরা বলেছিলাম যে জাপানি ভাষায় এল যে বর্ণটা, এটা নাই। তো এল এর উচ্চারণ জাপানিরা রু এর মতো করে, রয়ের মতো আর কি। তো রাসে রু বলতে হয়, রাসেল বলার সুযোগ নেই, এই কারণে রাসেল বলছি। তো দেশ, আমি কথাটা শেষ করলাম। তো ওয়াতাশি ওয়া রাসেরু দেশ। তো ওয়াতাশি ওয়া আমার সম্পর্কে আমি বলতেছি, এই কারণে ওয়া। আর রাসেরু মানে আমি তথ্য দিচ্ছি যে আমি রাসেল। আর দেশ মানে হচ্ছে আমি বাক্যটা শেষ করলাম মার্জিত ভাবে, অর্থাৎ আমি রাসেল। এখন দেখেন আনোকাতা, আমরা ভোকাবুলারিতে দেখেছি যে আনোকাতা মানে হচ্ছে ওই ব্যক্তি, তাই না? তো আনুকাতা ওয়া সেনসেই দিস, সেনসেই মানে হচ্ছে শিক্ষক। তো আনুকাতা সম্পর্কে বলতেছি, ওই ব্যক্তি সম্পর্কে আমি তথ্য দিচ্ছি। ওই ব্যক্তি সম্পর্কে আমি কি তথ্য দিচ্ছি? যে ওই ব্যক্তি টিচার। তো এই কারণে ওই ব্যক্তির পর আমি ওয়াটা ইউজ করেছি। আর যেহেতু আমি বাক্যটা শেষ করেছি মার্জিত ভাবে, এই কারণে আমি দেশ কথাটা ইউজ করেছি। তো ওই ব্যক্তি শিক্ষক।
আনোকাতা ওয়া সেনসেই দেস। এখন আরেকটা উদাহরণ, এখানে দেখেন সান কথাটা ইউজ করেছি আমরা। আমরা তো ভোকাবুলারি যখন পড়েছি তখন আমরা দেখেছি যে নামের শেষে সান ইউজ করব। তো রাকিবু মানে হচ্ছে রাকিব। তো রাকিব সান ওয়া গাকসেই দেস। গাকসে মানে কি? ছাত্র বা ছাত্রী বা স্টুডেন্ট, তাই না? আর দেশ মানে তো বাক্য শেষ করলাম। তো রাকিব সান সম্পর্কে আমি তথ্য দিচ্ছি যে রাকিব সান ওয়া গাকসেই দেস, যে রাকিব সান স্টুডেন্ট। তো এখানে বাংলা লেখা আছে, এখানে উচ্চারণ লেখা আছে, একটু দেখবেন। হ্যাঁ, তো রাকিব সান ওয়া গাকসেই দেস, রাকিব সান ছাত্র বা স্টুডেন্ট। তারপর দেখেন প্রোটিভস বলতে আসলে পুরো দুইটা যদি আপনি সহজেই বলতে চান তাহলে বাক্যের টপিক অথবা শুরুটা নির্দেশ করে ওয়া, আর বাক্যের ভদ্র বা মার্জিত সমাপ্তি নির্দেশ করে দেশ। এটা এক বাক্যে মনে রাখার জন্য। তো এইটা সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা আমরা এটা নিয়ে আলোচনা করব। এই ওয়াটা বুঝেন নাই এমন কেউ আছেন? স্ক্রিন শো হচ্ছে না। আহ দুঃখিত, আমি তো আমার এখানে দেখতে পাচ্ছি স্ক্রিন শো হচ্ছে। আপনার ফোনে হয়তো কোথাও স্ক্রিনটা নড়ে গেছে। আপনি কাইন্ডলি একটু এদিক সেদিক হচ্ছে সোয়াপ করে দেখেন। জি জি বলেন। এই ওয়ার উচ্চারণটা শুধুমাত্র কি এই যে এই পার্টিকেলের বেলায়, যেমন দেখা গেছে যে আমি নামের ক্ষেত্রে ইউজ করতেছি, এখন এখানে সাবজেক্ট বা টপিক অন্য কিছু তো হইতে পারে। যেমন দেখা গেছে আমি একটা জায়গার নাম বললাম, ওখানে কি ওয়াটা ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, মানে আপনি যদি কোনো জায়গা, যা কিছু আমরা বলেছি তাই না, তো যা কিছু মানে হচ্ছে আপনি জায়গা ইউজ করতে পারবেন, নাম ইউজ করতে পারবেন, মানুষ ইউজ করতে পারবেন, পশু পাখি ইউজ করতে পারবেন। মানে বাক্যে আপনি যার সম্পর্কে কথা বলছেন, যা কিছু সম্পর্কে কথা বলছেন, সবকিছুর পরে ওয়াই ইউজ করতে পারবেন। অর্থাৎ এখানে কোনো কিছু বাদ নাই, সবকিছুই হবে। আরিগাতো গোজাইমাসু। জি, আচ্ছা, সমস্যা নাই। যদি অনেকের হয়তো সমস্যা আছে আমি বুঝতে পারছি, কিন্তু প্রশ্ন করতে চাচ্ছেন না। আমরা যখন লেসন প্র্যাকটিস করব তখন হয়তো ক্লিয়ার হয়ে যাবেন, আর যদি না হন এরপরে তখন জিজ্ঞেস করেন। হ্যাঁ, এখানে একটা ইয়ে ছিল, ওই আপনি তো একটা এক্সাম্পল দিয়েছেন, পাশাপাশি যদি কয়েকটা ওই কোয়েশ্চেন দিতেন তাহলে আরো উপকৃত হতাম আর কি। উদাহরণ না, কোয়েশ্চেন বলতেছি, কোয়েশ্চেন কি দিব? মনে করেন এখন তো এক্সাম্পল দিয়েছেন, তো উদাহরণ যদি কোয়েশ্চেন থাকে আনসার নিচে থাকতো এরকম আর কি। ও আচ্ছা, ওইটা তো আমরা অনুশীলন যখন করব তখন আমরা দেখব। আচ্ছা, ধন্যবাদ। জি, আচ্ছা, তো এটা তো আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। যে আমরা যে ওয়াটা ইউজ করছি, আমরা অনেক ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে আমি দেখেছি যে করে ওয়া এরকম একটা মানে শব্দ আসে আর কি। জি করে ওয়া জি, মানে ওয়ার সাথে করেটা বা আসে আর কি। হ্যাঁ, করে মানে হচ্ছে এইটা। আপনি এইটা সম্পর্কে কথা বলছেন। থ্যাংক ইউ। জি, তো এখন দেখেন এইটাতে চলে যাই। এটা হচ্ছে আমাদের পরবর্তী গ্রামারটাতে না। তো প্যাটার্নটা দেখি আগে। নাউন ওয়ান মানে হচ্ছে একটা নাউন এখানে হবে, আবার এই যে ওয়াটা চলে আসছে, আবার নাউন টু, আবার এখানে দেখেন দেশ নাই, কিন্তু এখানে আমরা উপরে দেশ দেখেছি, এখানে দেশ ছিল তাই না, এখানে দেশ ছিল, এখানে কিন্তু দেশ নাই। তো দেশের পরিবর্তে এখানে কি আসছে একটু দেখি। আমাদের এই সামনের প্যাটার্ন কিন্তু সেম, এটা কিন্তু সেম, এটা একটু পার্থক্য তাই না। তো এখানে দেখেন দুটো কথা লেখা, এখানে যা লেখা তাই না, আবার ব্র্যাকেটের মধ্যে দে, এখানে যদিও হা হয় আমরা এটার উচ্চারণ করবো ওয়া, দেওয়া। তো যা আচ্ছা, এটা আপাতত বাদ দেন, হ্যাঁ, এটা পরে বলতেছি। এখানে যা, তারপরে আরিমাসেন। তো দেখেন যা আরিমাসেন এই কথাটার মানে কি? যা আরিমাসেন মানে হচ্ছে নয় বা না। তো নাউন ওয়ান পার্টিকেল ওয়া, নাউন টু যা আরিমাসেন। তো যা আরিমাসেন মানে নয় বা না। তো এখন এখানে কি লেখা একটু দেখি। এখানে লেখা এটি হলো দেশের নেতিবাচক বা নেগেটিভ রূপ। অর্থাৎ আমরা যে উপরে দেশ ইউজ করেছি, এই দেশের নেগেটিভ হচ্ছে যা আরিমাসেন, এর মানে হলো নয় বা না।
তো এখন আমরা যদি উদাহরণ দেখি, এখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমরা যদি উদাহরণ দেখি আমরা বুঝতে পারবো। তো ব্যবহারটাকে দেখি যে বর্তমানে বা ভবিষ্যতে, দেখেন বর্তমানে বা ভবিষ্যতে কোনো কিছু নয় বোঝাতে এটি ব্যবহৃত হয়। তো জারি মাসেন, এই যে আমরা এটা কেটে দিয়েছি, হ্যাঁ, এটি কথা বলার সময় বেশি ব্যবহৃত হয়। আর দেওয়া আরি মাসেন, আমি যেটা কেটে দিয়েছি, এটি সাধারণত লেখা বা আনুষ্ঠানিক বক্তৃতা ব্যবহৃত হয়, অর্থাৎ অর্থ কিন্তু এক। তো দেওয়া আরিমাসেন আমরা মূলত কথা বলার সময় ব্যবহার করব না, আমরা যখন আনুষ্ঠানিক বক্তৃতা দিব বা স্পিচ দিব, অথবা যদি কোনো হচ্ছে আনুষ্ঠানিক লেখা বা ফর্মাল কিছু লিখতে চাই, তখন আমরা সাধারণত দেওয়া আরিমাসেন কথাটি লিখবো। অর্থাৎ দেওয়া আরিমাসেন, যা আরিমাসেন, সেম অর্থ, কিন্তু ব্যবহারটা ভিন্ন। এখন উদাহরণটা একটু দেখি যে যা আরিমাসেন আসলে কি বোঝাচ্ছে। তো প্রথমে আমরা এখানে উদাহরণটা দেখি, ওয়াতাশি ওয়া রাসেরু দেশ। ওয়াতাশি ওয়া রাসেরু দেশ, এটার মানে কি? এটা মানে হচ্ছে আমি রাসেল। তো এখন আমি বাংলাতে যদি বলতে চাই যে আমি রাসেল না, তো না কথাটা যদি আমি বলতে চাই, সেটাই হচ্ছে মূলত জারি মাসেন। দেখেন জারি মাসেন, অর্থাৎ দেশ যেটা করতেছে সেটারই নেগেটিভ হচ্ছে জারি মাসেন। ওয়াতাশি ওয়া রাসেরু জারি মাসেন, আমি রাসেল না। তো এখানে ওয়াটা সেম সেম কাজ আমার সম্পর্কে আমি বলতেছি যে আমি রাসেল না। তো জারি মাসেন দেশের নেগেটিভ, যেটা বাংলা না বা নয় বোঝায়। এখন দেখেন উপরের উদাহরণগুলো কিন্তু আমি দিচ্ছি। আনুকাতা ওয়া, ওই ব্যক্তি সম্পর্কে কথা বলতেছি, ওয়া দিয়েছি। সেন্সেই, শিক্ষক। জারি মাসেন, না, ওই ব্যক্তি শিক্ষক না। তো জারি মাসেন, উনি ওইটা না আর কি। তারপর রাকিবুসান ওয়া গাকসেই যা আরিমাসেন, রাকিব সান ছাত্র না। তো জারিমাসেন আর দেশ আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই দেশ যদি আমরা বুঝি, তাহলে জারিমাসেন বোঝাটা আমাদের জন্য কঠিন কিছু না। দেশ মানে পজিটিভ কিছু বোঝাচ্ছি, জারিমাসেন মানে হচ্ছে নেগেটিভ বোঝাচ্ছি, অর্থাৎ আমি তা না বা সে তা না। আচ্ছা, এখানে প্রশ্ন আছে কারো? জারিমাসেনটা বুঝেন নাই? না সেন্সেই ঠিক আছে, বুঝতে জি, পেরেছি। বুঝেছেন না? জি, ধন্যবাদ। তো জারি মাসেন জাস্ট বাংলার না এর মতো, হ্যাঁ, মানে হচ্ছে ওই ই এর মতো না, কিন্তু আবার এখানে কিন্তু দেশের পরিবর্তে আমরা এটা বসিয়েছি, এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু না মানে ওই যে জাস্ট ইয়ে বসায় দিব তার মানে না হয়ে যাবে এরকম না, কিন্তু এটা দেশের পরিবর্তে জারি মাসেন হবে। আচ্ছা, তারপরে এই যে এটা দেখি 5 নম্বর, হ্যাঁ, এটার প্যাটার্ন দেখেন, এইটুক প্যাটার্ন দেখেন, লাস্টের যে কাটা এটা বাদ, এটা আমরা দেখবো না এখন, হ্যাঁ। এই N1, তারপর হচ্ছে ওয়া, তারপরে N2 দেশ, এটা তো আমরা এখানে দেখেছি, তাই না? সেম জিনিসটাই কিন্তু দেখেন, জাপানি ভাষার গ্রামার কিন্তু সহজ। তো এটা আমরা এখানে দেখেছি। মানে কি? মানে আমার সম্পর্কে বা হচ্ছে কারো সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে আমি বলতেছি যে এটা অমুক বা ওইটা এইটা। তো দেশ, বাক্য শেষ করলাম। এখন দেশ তো বাক্য শেষ করা, কিন্তু দেশ কা মানে কি? এই দেশ কা মানে কি? এখানে দেশ কা লেখা, তো দেখেন এটা দেশ কা কিন্তু প্রশ্নবোধক বা প্রশ্ন করা বোঝায়। তো জাপানি ভাষায় এখানে লেখাই আছে, দেখেন জাপানি ভাষায় প্রশ্ন করার জন্য বাক্যের শেষে শুধু কাটায় বসা দিব। তো কাটা যদি যোগ করি, তাহলে আলাদা করে কোনো প্রশ্নবোধক চিহ্ন বা হচ্ছে অন্য কোনো গ্রামারের দরকার নাই। তো আমি যদি দেশ কা বলি, এই কাটা মানে হচ্ছে আমি তাকে প্রশ্ন করছি। তো দেখেন বাক্যের শেষে কা বসিয়ে বলার সময় কণ্ঠস্বরটা কিছুটা উপরে তুলবো, অর্থাৎ একটু রাইজিং টোন হবে, হ্যাঁ। তো উদাহরণ দেখি, রাকিবুসান ওয়া গাকসেই দেশকা। এখানে দেখেন রাকিব সান ওয়া গাকসেই দেশ মানে হচ্ছে রাকিব সান স্টুডেন্ট, কিন্তু আমি যখন কাটা বসাবো তখন এটা একটা প্রশ্ন হয়ে গেল যে রাকিবুসান ওয়া গাকসেই দেশকা, রাকিব সান বা রাকিব সাহেব কি ছাত্র? তো যেহেতু কা মানে প্রশ্ন, তো এটাও বাংলাতে কিন্তু সেম জিনিসই বলছে, কি ছাত্র। আর যদি আমি কাটা যদি না ইউজ করতাম, তাহলে রাকিব সান, এই যে কিটা বাদ যাইতো, এই যে কিটা হতো না, রাকিব সাহেব শুধু ছাত্র হইতো আর এই হোয়াট চিহ্নটা থাকতো না। রাকিব সাহেব ছাত্র হইতো যদি আমি কাটা যদি ইউজ না করতাম, কিন্তু কাটা ইউজ করার কারণে আমার এটা প্রশ্ন হয়ে গেল যে রাকিব সাহেব কি ছাত্র। তো বাংলাতে যেভাবে আমরা হালকা করে কণ্ঠ উঁচু করি, জাপানি ভাষাও সেম, কাটা আমরা ইউজ করবো প্রশ্ন করার জন্য। তো দেখেন এখানে উত্তর দেওয়ার নিয়ম, অর্থাৎ কেউ একজন প্রশ্ন করলো রাকিব সান ওয়া গাকসেই দেশকা, তো উত্তর তো দিতে হবে।
তো উত্তর কিভাবে দিব দেখেন, উত্তর যদি ইতিবাচক হয় নেতিবাচক হয়, দুই রকম, তাই না? দুই রকম উত্তর হইতে পারে, সে তো গাকসেই হইতে পারে, নাও হইতে পারে। তো এখন যদি গাকসেই হয় তাহলে আমরা এই যে হাই কথাটা ইউজ করব। হাই কথাটা মানে কি? হাই কথাটা মানে হচ্ছে হ্যাঁ বা ইয়েস, আর গাকসেই দিস। তো হ্যাঁ ছাত্র, হ্যাঁ ছাত্র, এটা হচ্ছে ইতিবাচক। নেতিবাচক বা নেগেটিভ যদি উত্তর দিতে চাই, আমরা বলেছিলাম এই দেশের নেগেটিভ মানে হচ্ছে যা রিমাসেন। তো দেখেন ইয়ে মানে তো হচ্ছে না, ইয়ে মানে তো শুধু না, আর দেশের নেগেটিভ হচ্ছে যা রিমাসেন। তো দেখেন ইয়ে গাকসেই যা রিমাসেন, না ছাত্র না। তো বাংলাতে চিন্তা করলে একই রকম নিয়ম, এটা কিন্তু আলাদা কোনো নিয়ম না, অর্থাৎ ইংরেজির মতো এত কঠিন না কিন্তু। হ্যাঁ, জাপানি ভাষা বাংলা ভাষার সাথে অনেক ক্ষেত্রে মিলে যায়। তো এটা মনে রাখা আসলে খুব বেশি কঠিন না, যদি ভোকাবুলারি গুলো ভালোভাবে শিখেন আর গ্রামারটা একটু প্র্যাকটিস করেন, এগুলা মানে হচ্ছে মনে রাখা খুব বেশি কঠিন হবে না। তো হাই গাকসেই দেস, হ্যাঁ ছাত্র। ইয়ে গাকসেই যা আরিমাসেন, না ছাত্র নয় বা না। আচ্ছা, এটা আশা করি সমস্যা নাই, যেহেতু সহজ ছিল। তারপর দেখেন 6 নম্বর। জি বলেন। স্যার, এটা কি এই যে কাটা কি শুধু দেশের পরে বসবে নাকি জারি মাসিনের পরেও বসতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে কাটা প্রশ্ন করার জন্য বসাবো। প্রথমত দেশের পরে কা তো আছেই, তারপর হচ্ছে এইটার অ্যাকচুয়ালি যদি প্রশ্ন করতে চান, এটা জাপানিরা এই আরিমাসেনের নাইফ্রম আছে, নাইফ্রম আছে, এটা আমরা শিখবো। জানাই দেস্কা মানে নাইফ্রমটা এখনো তো আমরা শিখি নাই। তো ধরেন আমি যদি প্রশ্ন করতে চাই সে কি ছাত্র না, তো হ্যাঁ, এবার যদি প্রশ্ন করতে চাই তখন আমরা বলবো গাকসেই জানাই দেস্কা, মানে তখন নাই কথাটা ইউজ করে যা তো ঠিকই থাকবে, কিন্তু আরিমাসেনের নাই ফর্মটা হবে, তারপরে দেস্কা সেই আগের মতোই দেস্কা হবে। এখন এটা তো দেস্কার গেল, কিন্তু আমরা মাস্কা পাবো, মানে এটা আলাদা কি বলে ভার্ব আছে মাসের, তো মাস্কা পাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা যদি আবার টেন্স হয়, তো টেন্স অনুযায়ী আবার হচ্ছে মাস টাকা হইতে পারে, বা এরকম অনেক কিছু আছে। তো এটা যখন আমরা গ্রামার শিখবো তখন আস্তে আস্তে এটা বুঝবো। তো আপনার প্রশ্ন ঠিক, এটা ভবিষ্যতে আছে, তবে এখন লেসন 1, 2, 3 এগুলোতে নাই। জি, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। অর্থাৎ নাই ফ্রম বলে একটা জিনিস আছে, ওইটা আরিমাসেন নাই হবে, তারপরে দেশকা ঠিকই থাকবে। আচ্ছা, এটা যখন আমরা গ্রামার কিন্তু আসলেই মজার, আমরা যখন খুব বেশি গ্রামার জেনে যাব তখন দেখবেন যে অনেক কিছু মানে হচ্ছে ইন্টারেস্টিং মনে হবে। তো এটা দেখেন নাউন, তারপর হচ্ছে মো, সেন্সেই নাইট তারপরে ফরমটা হচ্ছে কি আপনার এই দেখেন 21 লেসন বা 20 লেসনে আছে? কি মো, নাইট ফরম প্রশ্নটা বুঝিনি। আচ্ছা সমস্যা নেই, আপনি পরে আবার প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। সেন্সেই বলতেছি নাইট ফরম কি আপনার 20 ফরম 20 লেসন বা 21 লেসনে হ্যাঁ আছে? মানে হচ্ছে এগুলো পরে আছে, এই বই আমি তো 8-10 বছর আগে পড়ছি, আমি হচ্ছে কোনটা কোন লেসনে ওইটা আমার হচ্ছে দেখতে হবে, কিন্তু বইয়ের মধ্যে যে আছে ওইগুলো জানি। হ্যাঁ, মানে বইয়ের কোনটা কোন লেসন, লেসন তো ওইভাবে আমি মুখস্থ করি নাই যে কোনটা কোন লেসনে। যদি এটা ধরেন হচ্ছে আমাকে 8 বছর আগে জিজ্ঞেস করতেন তাহলে আমি বলতে পারতাম যে কোনটা কোন লেসনে, কিন্তু আমার এখন এই মেবি বইগুলো 8 লেসনে আছে এগুলো আমি 8 বছর আগে দেখেছি, তো এগুলো আমি কোনটা কোন লেসনে ওইটা মনে নাই, তবে আছে যে ওইটা জানি। 8 লেসনে পাওয়া যাবে। বুঝতে পারছি। জি, যাই হোক। তো দেখেন এইটা মো, এন এর পরে নাউনের পরে মো। তো এই মোটার মানে কি? এখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু বাংলাতে এই মোটার মানে হচ্ছে ও এর মতো হবে। হ্যাঁ, অর্থাৎ ইংরেজিতে যেটা আমরা অলসো বলি। তো দেখেন কি লেখা আছে, যখন একই বিষয়ে আগের বাক্যের সাথে তাল মিলিয়ে কিছু বলা হয়, এগুলো আসলে লিখার জন্য লিখা, এগুলা কি বলবো, এগুলা এত কিছু মনে না রাখলেও চলে। তো তখন ওয়াই এর পরিবর্তে মোটা বসে, তো দেখেন ওয়াই এর পরিবর্তে বসাবো। হ্যাঁ, ওয়াই এর পরিবর্তে কিন্তু বসাবো, তো ওয়াই এর পরিবর্তে বসাবো, এবং বাংলা যেটার অর্থ হয় ও এর মতো আর কি। হ্যাঁ, আমরা যেভাবে ও বলি, তো এগুলা বলে আসলে কি বলে অনেকে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু উদাহরণটা একটু দেখি, উদাহরণ দেখলে আমরা কিন্তু ক্লিয়ার হবো। তো প্রথম উদাহরণটা একটু দেখি, এটা। হ্যাঁ, তো রাজু, এখানে কিন্তু রাজু লেখা, হ্যাঁ রাজু লেখা, তো রাজু সান ওয়া, রাজু সান মানে তো রাজু সাহেব, গাকসেই দেশ মানে হচ্ছে ছাত্র, তো রাজু সাহেব
ছাত্র। এখন আরেকজন এসে বলতেছে যে আমিও ছাত্র, তো আমিও ছাত্র, এই আমি ও কথাটা লেখা, তাই না? এই ও কথাটা, তো ওয়াতাশি মো মানে হচ্ছে আমিও গাকসেইদেস মানে ছাত্র। অর্থাৎ দেখেন এই যে ওয়াটা, এটা কিন্তু এখানে বসে নাই। ওয়াতাশি ওয়া মো গাকসেইদেস এভাবে কিন্তু বলা যাবে না, কারণ মোটা বসছেই ওয়ার পরিবর্তে এখানে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। ওটা বলবো আমরা যখন বাংলাতে তাল মিলাইতে চাই, যে তাল মিলে কিছু বলার জন্য, যে একজন বলছে যে আমি এটা, তখন আমি বলতেছি যে আমিও ওইটা। তো ওইভাবেই আমরা ও কথাটা ইউজ করব। আর মনে রাখবো যে এটা ওয়া এর পরিবর্তে এখানে বসেছে, তো ওয়াটা কথাটা কিন্তু ইউজ করা যাবে না। ওয়াতাশি ওয়া মো গাকসেইদেস এটা কিন্তু মনে রাখতে হবে যে হবে না। ওয়াতাশি মো আমিও গাকসেইদেস ছাত্র। আচ্ছা, দেশ কেন বসলো? বাক্য শেষ করলাম, মার্জিত হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন 7 নম্বরটা। এখানে অনেক কিছু লেখা, এটা লিখেছি কারণ কি? কারণ হচ্ছে যারা একটু বেশি জানতে চায় তাদের জন্য লেখা, কিন্তু যারা একটু কম জানতে চান তাদের জন্য সহজ ভাষায় বলবো, সমস্যা নেই, একটু উপর থেকে দেখি। তো প্রথম কথা হচ্ছে এখানে নাউন 1 নো, আবার হচ্ছে নাউন 2, এটা তো হিরাগানা নো, তাই না? তো এইটা মূলত পসেশন বোঝায়। তো এইটা এর এর বোঝাচ্ছে এখানে, হ্যাঁ। তো প্রথমে বুঝি যে পসেশন বা মালিকানা জিনিসটা আসলে কি। তো বাংলা ভাষায় পসেশন মানে হলো কোনো কোনো জিনিস কার, অথবা কোন জিনিসের সাথে কার সম্পর্ক আছে। আমরা যখন বলি আমার বই, রহিমের কলম, আপুর ব্যাগ, তখন আমরা বুঝাচ্ছি যে বইটা আমার, কলমটা রহিমের, ব্যাগটা আপুর। এই কারণেই এই যে এই কার জিনিস, এগুলো বোঝানোর জন্য আমরা বাংলায় কিন্তু হচ্ছে এই র বা এরটা ইউজ করি, তাই না? এই যে র বা এরটা ইউজ করছি আমরা, রহিম এর, আপুর। তো এই যে দেখেন জাপানিতে নো পার্টিকেল দুটি নাউনের মাঝে বসে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে। এই সম্পর্ক হতে পারে মালিকানা অথবা কোনো কিছুর অংশ, হতে পারে মালিকানা, হতে পারে কোনো কিছুর অংশ। বাংলা ভাষা যেগুলো র বা এর দিয়ে প্রকাশ করি আমরা। তো এই যে এত বিশ্লেষণ, এগুলা মূলত মনে না রাখলেও চলবে, এগুলা হচ্ছে জাস্ট হচ্ছে যারা একটু গভীরে বুঝতে চায় তাদের জন্য। কিন্তু জাস্ট আপনি নো মানে হচ্ছে বাংলার র বা এর মতো, অর্থাৎ এখানে আমরা মো যেমনটা পড়েছি যেটা ও এর মতো কাজ করে, আর নোটা বাংলার র এর মতো কাজ করবে। তো র এর মতো কাজ করলে এটা কি হয় একটু উদাহরণটা দেখি। তো দেখেন এখানে বাবু সান, বাবু সাহেব, ওয়া ডাক্কা দাইগাকু, ডাক্কা দাইগাকু মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ। যেহেতু ধাক্কা মানে হচ্ছে ঢাকাকে ধাক্কা বলে, অনেকে আবার এরকম হচ্ছে লং ভয়েল করে, তো লং ভয়েল আমরা এখানে দিলাম না। দাইগাকু মানে কি? বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয়, তারপর দেখেন নো কথাটা ইউজ করেছি আমরা, নো। তো দাইগাকু নো, বিশ্ববিদ্যালয় এর, এই যে এখানে যে এর কথাটা আমরা লিখেছি গাকসেইদেস, অর্থাৎ ছাত্র। তো বাবুসান ওয়া, বাবু সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র, অর্থাৎ এই নোটা এর কথাটা বোঝাচ্ছে এখানে। তো সংক্ষেপে এই নো বাংলার র বা এর মতো কাজ করে, অর্থাৎ দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়, কিন্তু দাইগাকু নো মানে বিশ্ববিদ্যালয়ের। তো নোটা মানে হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয় এর, এর বোঝাচ্ছে। অর্থাৎ আপনি যদি আরো উদাহরণ দেখেন তাহলে ওয়াতাশি মানে আমি, ওয়াতাশি নো মানে হচ্ছে আমার, অর্থাৎ এটা কিন্তু পসেসিভ করছে, হ্যাঁ, শব্দটাকে কিন্তু পসেসিভ করার জন্য এই নো কথাটা আমরা ইউজ করি। আচ্ছা, এটা যখন আমরা আরো বেশি উদাহরণ দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। যারা এখনো বুঝতে পারছেন না সমস্যা নেই, আমরা উদাহরণ বা হচ্ছে অনুশীলন যখন করবো তখন কিন্তু দেখতে পারবো। জাস্ট মনে রাখেন যে নো মানে হচ্ছে বাংলার র বা এর মতো কাজ করে। আচ্ছা, তারপর দেখেন 8 নম্বর, এটা অ্যাকচুয়ালি আমরা অলরেডি আলোচনা করেছি, যে সান মানি জনাব, জনাব বা সাহেব এগুলো বোঝায়। তো জাপানিজ ভাষায় কারো নামের শেষে সম্মান জানাতে সান কথাটা যোগ করা হয়। তো সতর্কতা হচ্ছে নিজের নামের শেষে কিন্তু সান কথাটা যোগ করা যাবে না। অর্থাৎ আমি যদি বলতে চাই যে আমি রাসেল, যতাশি বা রাসেলু সান দেশ, এটা কিন্তু বলা যাবে না। এটি কেবল অন্যের নামের ক্ষেত্রে প্রযোজ্য, মানে আপনি আরেকজনকে সম্বোধন করবেন, তাই না, সম্বোধন করার জন্য বা সম্মান দেওয়ার জন্য। তো এটা খেয়াল রাখতে হবে যে নিজের নামের সাথে সান কথাটা বলবো না। উদাহরণ, ওই ব্যক্তি রাজু সাহেব। তো আনহিত ওয়া, ওই ব্যক্তি তো মানে আনহিত, তাই না? তো আনহিত ওয়া রাজু সন্দেশ, তো ওই ব্যক্তি রাজু সাহেব। ওয়া কথাটা আমরা ওই ব্যক্তি সম্পর্কে কথা বলছি, ইনফরমেশন দিচ্ছি কি, যে রাজস্থান ওই ব্যক্তি, আর দেশটা আমরা বাক্যটা মার্জিত ভাবে শেষ করলাম। তো আমাদের লেসন 1 এর গ্রামার কিন্তু শেষ। তো এখন আমরা এই কি বলে এটা প্র্যাকটিস করবো, হ্যাঁ। এই যে এই পুরো যে গ্রামার গুলো আছে এখানে, এই এটা যে আছে, তারপরে দেশ আছে, ওয়া আছে,
এই এখানে আবার জারিমাসান আছে, তারপরে হচ্ছে ডিসকা আছে, প্রশ্ন করলাম, তারপরে হচ্ছে মো আছে, তারপরে নো আছে। তো এগুলো মিলিয়ে হচ্ছে লেসন ওয়ানের হচ্ছে অনুশীলন। এগুলো পড়লে কিন্তু মনে থাকে না, এগুলো যখন অনুশীলন করবেন বা প্র্যাকটিস করবেন তখনই কিন্তু মনে থাকে। তো আমরা এখন এটা হচ্ছে অনুশীলন করব। তো অনুশীলন আমরা কোথায় করব? অনুশীলন আমরা হচ্ছে যে পিডিএফ বইটা দিয়েছি ওখান থেকে করব, তবে আপনাদের খোলার প্রয়োজন নেই, আমার এখান থেকে আমি খুলছি, একটু ওয়েট করুন। হ্যাঁ, আচ্ছা, আমি স্ক্রিনটা চেঞ্জ করেছি। এটা হচ্ছে আমি যে বইয়ের পিডিএফ আপনাদেরকে দিয়েছি, সেখানের একটা বইয়ের হচ্ছে স্ক্রিন এটা। তো আমরা বলেছিলাম যে লাল বই যেটা, সেটা দিয়ে মূলত অনুশীলন করা লাগে। তো আমরা এখন অনুশীলন করব। হ্যাঁ, এটা হচ্ছে মূলত মিন্নানো নিহঙ্গ, এই লাল বইটা। এখানে কিন্তু হোনসাৎসু লেখা আছে, হ্যাঁ, অর্থাৎ মূল বই যেটা আর কি। হ্যাঁ, তো এখানে একটু বড় করে নিয়ে এটা দেখেন, এখানে কিন্তু ইংরেজিতে লেখা আছে, হ্যাঁ, মিন্নানো নিহঙ্গ। এটা আপনারা যারা এখনো ফিজিক্যাল বা হচ্ছে হার্ড কপিটা সংগ্রহ করেন নাই, এরা হচ্ছে লাইব্রেরি নীলক্ষেতে গেলেও পাবেন যারা ঢাকায় থাকেন, আর যারা ঢাকায় থাকেন না এরা তো দারাজ থেকে অর্ডার করলেও পাবেন, অথবা আপনাদের জেলা শহরেও পেতে পারেন। আমি আসলে সঠিক বলতে পারবো না, তবে খোঁজ নেবেন যে আছে কিনা। নিতে হবে কিন্তু, হ্যাঁ, এটা অবশ্যই নিতে হবে। জাপান যদি অবশ্যই জিএলপিটি দেন বা জাপান আসতে চান, এই এরকম বই হার্ড কপি নিতেই হবে। তো যাই হোক, তো মিনানো নিহঙ্গ এটা হচ্ছে উপরের ফ্রন্ট পেজটা। তো আমরা এখন এটা একটু প্র্যাকটিস করব। আমরা লেসন ওয়ানটা একটু বলবো। হ্যাঁ, এরকম স্যার এটা screen এ প্রাইস দেখবেন- কেমন স্যার এটা নীলক্ষেতে? জি জি। স্যার এই যে এই মিন্নানো নিহাঙ্গ বইটার প্রাইস কেমন? ও আচ্ছা, এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, অনেকেই নাকি এটা খুব কম দামে নিয়েছে, অনেকে 3টা বই নাকি 350 টাকা নিয়ে নিয়েছে আর কি। হ্যাঁ, তো আপনি একটু খোঁজ নেবেন, এটা খুব বেশি দাম না। আপনি হয়তোবা একটা বই যদি নেওয়া যায় তাহলে হয়তো 200-250 টাকা বা 150-200 টাকা এরকম নিবে। ফুল সেট হচ্ছে 350 টাকা। 350 টাকা না? জি, তাহলে জি। 350 টাকা দিয়ে আপনি এটা কি সেট ছাড়া বিক্রি করে? সিঙ্গেল বিক্রি করেছেন স্যার। সিঙ্গেল বিক্রি করে না? সিঙ্গেল বিক্রি জি জি। করলে আমাদের আসলে মূলত লাল বইটাই দরকার। হ্যাঁ, যেহেতু গ্রামার বা হচ্ছে ওগুলোর পিডিএফ দেওয়াই হবে প্রত্যেক ক্লাসে, আর কাঞ্জির জন্য আলাদা তো দেওয়া হবে। তো যাই হোক, প্রথমে এরকম অনেক কিছু লেখা। হ্যাঁ, তো আমরা তো প্রথমে যেগুলো আছে ওগুলো তো দেখবো না, ওগুলো আমরা স্কিপ করে হচ্ছে দেখবো। এই দেখেন এখানে হিরাগানা কিন্তু আছে, হ্যাঁ, কাতাকানাও আছে। তো এগুলো অনেক কিছুই আছে। এই যে এখানে কোন উচ্চারণ কিভাবে করা লাগে এগুলোর কিন্তু আকসেন্ট তো লেখা, হ্যাঁ, মানে অর্থাৎ অ্যাকসেন্ট কিভাবে হবে এগুলো লেখা আছে। তো এগুলো অনেক কিছু লেখা আছে, কিন্তু আমরা দেখবো যে দাই, এখানে এখানে উপরে দেখেন হিরাগানাতে কিন্তু দাই লেখা। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো মূলত কাঞ্জির উপরে যেগুলো থাকে এগুলোকে ফুরিগানা বলে। তো আমরা এই কাঞ্জি তো আমরা দেখবো না, আমরা দেখবো জাস্ট হচ্ছে হিরাগানাটা। তো এই যে এখানে দাই লেখা, আর এখানে ইচি লেখা বা এক লেখা, আর এখানে কা লেখা। তো এটা এক লেখা মানেই তো এটা হচ্ছে লেসন ওয়ান, এটা বুঝে নিতে হবে। আর এখানে দেখেন কোনা তো এক আছে, তো এটা দায়িক্কা মূলত। হ্যাঁ, এটা উচ্চারণ হবে দায়িক্কা। তো দায়িক্কা মানে হচ্ছে লেসন ওয়ান মূলত। তো এখানে এক লেখা যেহেতু আমরা এটা লেসন ওয়ান। আর এখানে দেখেন বুঙ্কেই, বুঙ্কেই মানে হচ্ছে মূলত সেন্টেন্স প্যাটার্ন, আর হচ্ছে রেইবন মানে হচ্ছে এই যে আপনার হচ্ছে এই উদাহরণ। তো এখন এই প্রথমে বুঙ্কেই কথাটা আমরা একটু দেখব। তো এটার নিয়ম হচ্ছে, আমি বলবো না, এটা নিয়ম হচ্ছে আপনাদের মধ্যে থেকেই একজন বলবেন। তো আমি প্রথমে চলে যাব, এখানে আছেন মনিরুজ্জামান সান, এমডি মনিরুজ্জামান সান। জি, আপনি 1 নম্বরটা একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াতাশি ওয়াতাশি ওয়া মাইকো 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 মিরাদেস। জি, অনেক আমি সুন্দর হয়েছে। আমি মাইকো মিরা। আমি জি, মাইকো অনেক সুন্দর মিরা। হয়েছে। জি, ধন্যবাদ। মনিরুজ্জামান সান হয়তো শান্ত কাটাকানা আগে শিখেছেন, এই কারণে 2 নম্বরটা শান্ত আপনাকে সান বলতে ওয়া কাকুসেই কাইশা কাইশা আরিমাসেন। জি, মনিরুজ্জামান হাসান, ধন্যবাদ। আপনি, আমরা একজনকে একটা জিজ্ঞেস করবো। হ্যাঁ, আপনার আচ্ছা ওকে। এই প্রথমটা হয়েছে, অনেক ধন্যবাদ। তো মনিরুজ্জামান হাসান বলেছে যেটা, যে ওয়াতাশি ওয়া এটা পড়ে শুনি, এই যে এটা। তো ওয়াতাশি মানে আমি, ওয়াটা কেন বলবো আমরা, ওয়াটা বলবো আমরা এখানে এই ওয়াতাশি সম্পর্কে বা আমার সম্পর্কে আমি তথ্য দিচ্ছি, তাই না? টপিক মার্কার, আমি এই বাক্যের টপিক। তো এখানে দেখেন, এখানে মূলত কাতাকানা লেখা। তো
কাটাকানা আমরা কিন্তু পড়ি নাই, হ্যাঁ, তো আমরা পড়ি নাই, এটার একটা কারণ আছে, কারণ আমাদের হিরাগানাই এখনো স্ট্রং হয় নাই। এই কারণ হচ্ছে আমরা কাটাকানাটা স্কিপ করেছি। হ্যাঁ, তো আমরা কাটাকানাটা স্কিপ করেছি, আমরা কাটাকানাটা দেখবো। কিন্তু এখানে যেখানে কাটাকানা আছে, এই কাটাকানা গুলো আমরা আপাতত যদি না পড়তে পারি সমস্যা নাই, এখানে যে কোনো একটা নাম লেখা আছে এটা ধরে নিব যে এখানে মাইকু মিরা কথাটা লেখা আছে, এটা একটা ব্যক্তির নাম, তার মানে হচ্ছে মাইক মিলার। তো এখানে দেখেন, তো ওয়াতাশি ওয়া মাইকু মিরা, এটা একটা নাম আর দেশ। তো দেশ মানে কি, বাক্য শেষ করলাম। তো এখানে যদি আমি বলি যে ওয়াতাশি ওয়া রাসেল দেশ, সেম জিনিসই কিন্তু লেখা, হ্যাঁ, যে আমি রাসেল, আর এখানে মাইকু মিরা দেশ মানে হচ্ছে আমি মাইক মিলার। তো এটা অনেকেই বুঝতে পেরেছেন, অনেকে হয়তো সমস্যা হতে পারে। তো যারা সমস্যা হচ্ছে এরা একটু খেয়াল করবেন যে বাকিরা কি বলে। তো যারা এটাতে অ্যান্সার করতে চান একটু হাত তুলবেন। হ্যাঁ, তো এমডি মহসিন মজুমদার স্যার, আপনি একটু 2 নাম্বারটা বলেন। জি স্যার, সান্তোসান ওয়া গাকুসে জারিমাসেন। কি অর্থ বলেন? সান্তোসান হচ্ছে আপনার স্টুডেন্ট নয়। জি, অনেক সুন্দর। তো আমি একটু বলি, হ্যাঁ, যেহেতু হচ্ছে অনেকেই হয়তো বুঝতে পারছেন না। তো সান্তোস সান, হ্যাঁ, এই যে সান্তোস কথাটা, এটা মূলত আহ এই কাতাকানা, হ্যাঁ, একটু কাতাকানা, এটা মনে না রাখলেও চলবে, এটা একটা একটা মানুষের নাম আর কি। তো সান্তোস সান মানে কি? সান মানে হচ্ছে ওই যে সাহেব বললাম আমরা। তো সান্তোস সান মানে হচ্ছে সান্তোস সাহেব। ওয়া মানে হচ্ছে আমরা বললাম যে বাক্যে যার সম্পর্কে বা যা কিছু সম্পর্কে কথা বলা হয়, অর্থাৎ আমরা সান্তোস সানের সম্পর্কে কথা বলতেছি। কি বলতেছি? যে গাকসেই যা আরিমাসেন। তো এখানে যা আরিমাসেন মানে কি? যা আরিমাসেন মানে হচ্ছে এই যে দেশের নেগেটিভ, অর্থাৎ না বোঝাচ্ছে, তাই না? তো গাকসেই যা আরিমাসেন অর্থাৎ সান্তোস সান স্টুডেন্ট না। তারপর দেখেন এখানে দেওয়া আছে, হ্যাঁ, আমরা বলেছিলাম কি যে যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন দুইটার অর্থ সেম, তবে ব্যবহার কি, যা আরিমাসেন মতো আমরা সাধারণ কথাবার্তা যখন বলবো তখন যা আরিমাসেন বলবো, আর এটা যখন বক্তৃতা বা হচ্ছে কোনো ফর্মাল লেটার বা হচ্ছে লিখবো তখন আমরা এই দেওয়া আরিমাসেন কথাটা ইউজ করবো। হ্যাঁ, এটা কিন্তু এখানে লেখা আছে, যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন এই যে দেওয়াটা কেন আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা চলে যাব 3 নম্বরে। এটা আমরা জিজ্ঞেস করব নিলয় সানকে। নিলয় সান, জি আপনি একটু ট্রাই করবেন এটা। জি স্যার। মিরাসান ওয়া কাইশাইন দেশু কা? মিরাসান কি কোম্পানির কর্মচারী? জনাব জি, অনেক মিরাসান কি সুন্দর হয়েছে। কোম্পানির কর্মচারী? জি, অনেক সুন্দর হয়েছে। তো একটু খেয়াল করেন, উনি বলেছে মিরাসান ওয়া, তো ওয়া তো আমরা জানি। কাইশাইন মানে কি? কাইশাইন মানে এখানে দেখেন কাঞ্জি লেখা, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করবো না, এটা খেয়াল করবো না, কারণ হচ্ছে এটা তো কাঞ্জি, এটা তো আমরা শিখবো না এখন। তো এটা কিন্তু বাদ। খেয়াল করবো এই যে হিজিবিজি লেখার উপরে যেটা লেখা আছে কাই শা ইন, এই কাইশাইন কথাটা আমরা খেয়াল করব। তো মিরাসান ওয়া কাইশাইন মানে কি? কোম্পানি এমপ্লয়ি। আর দেশ কা কথাটা কখন ইউজ করব? কা কথাটা ইউজ করব যখন আমরা প্রশ্ন করব। তো আমি এখানে একটা প্রশ্ন করছি যে মিরাসান ওয়া, মিরাসান তো নাম, তাই না? তো হচ্ছে মিস্টার মিলার বা হচ্ছে মিরাসান কাইশাইন দেশু কা, কোম্পানি এমপ্লয়ি। তো মিরাসান কি কোম্পানি এমপ্লয়ি? তো এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাটা দিয়ে, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মিরাসান ওয়া কাইশাইন দেশু কা, মিরাসান কি কোম্পানি এমপ্লয়ি বা হচ্ছে কোম্পানি কর্মকর্তা। তারপর 4 নম্বরটা বলবেন আমাকে। তালাল সানের কথা আমি বুঝতে পেরেছি, অনেকে হয়তো বুঝতে পারেননি কারণ সিগন্যালটা উইক ছিল। তো যাই হোক, আমি আবার বলছি যে উনি যেটা বলেছে যে সান্তোস সান, অর্থাৎ এই যে সান্তোস, এটা তো একজন ব্যক্তির নাম, তাই না? তো এই কারণে সান কথাটা ইউজ করেছে। আর এখানে নতুন কি আসছে দেখেন, জি এখানে মো কথাটা আসছে। তো আমরা কিন্তু গ্রামারে মো কথাটা কিন্তু পড়েছি। মো কথাটা মানে কি? মো কথাটা মানে হচ্ছে বাংলার ও, তাই না? তো বাংলার ও এর মতো। তো বাংলার ও এর মতো যদি এটা হয় তাহলে সান্তোসান ও, সান্তোসান ও। কাইশাইন মানে কি? আমরা এখানে পড়েছি কাইশাইন মানে কোম্পানি এমপ্লয়ি, আর দেশ মানে তো বাক্য আমরা শেষ করলাম। তো এখানে বলা হচ্ছে, জি ধন্যবাদ। তো সান্তোসু সানো কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী। জি, অনেক সুন্দর হয়েছে। তো ও মানে হচ্ছে বা মো মানে হচ্ছে বাংলার যে ওটা আর কি, ওইটাই। জি, অনেক সুন্দর। আচ্ছা, এখন আরেকজনের কাছে চলে যাবো আমরা। এটা হচ্ছে রেইবুন। এখানে দেখেন একটা শব্দ, সরি, একটা হচ্ছে এখানে প্রশ্ন করতে হবে, আবার হচ্ছে নিজেই উত্তর দিতে হবে। হ্যাঁ, তো এটা আমরা জিজ্ঞেস করব
নিলয় ইসলাম খানকে আমরা জিজ্ঞেস করেছি, যেহেতু আমরা চলে যাবো হাবিবুল বাশার খানের কাছে। হাবিবুল বাশার খান, আপনি 1 নম্বরটা একটু বলেন। あなたはマイクミラさんですか? আপনি মাইক মিরা সাহেব কি? はい、私はマイクミラさんです。হ্যাঁ, আমি মাইক মিরা সাহেব, মানে মিরা সাহেব। জি হাবিবুল বাশার খান, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। তবে আমি একটু এখানে একটু অ্যাড করি, হ্যাঁ, বা কারেকশন করি। তো প্রথম কথা হচ্ছে, নিজের পরিচয় দেওয়ার সময় আমরা সান বলবো না, যেহেতু এটা মাইক মিলার নিজের কথা বলতেছে যে ওয়াতাশিওয়া। তো ওয়াতাশিওয়া মাইক মিলার সান কথাটা বলা যাবে না, এখানে সান কথাটা কিন্তু নাইও, খেয়াল করবেন, এখানে সান কথাটা নাই। হ্যাঁ, আচ্ছা, যেহেতু মাইক মিলার এখানে নিজের কথা বলতেছে ওয়াতাশিওয়া। তারপর দেখেন আনাতা কথাটা এখানে ব্র্যাকেটের মধ্যে, তাই না? ব্র্যাকেটের মধ্যে। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে মূলত এই জাপানে কিন্তু আনাতা কথাটা সরাসরি বলে না, হ্যাঁ, বলে না। তো এটা নিয়ম হচ্ছে আনাতা, এই কারণে এখানে ব্র্যাকেটে আছে, যেহেতু আমরা এখন নতুন, এই কারণে আমরা এখানে আনাতা দিয়ে শিখছি। হ্যাঁ, তো আনাতা ওয়া মাইকু মিরা সান দেসু কা? আপনি কি মিস্টার মাইক মিলার? এখানে তারপর মাইক মিলার উত্তর দিচ্ছে হাই, হ্যাঁ, ওয়াতাশি ওয়া। দেখেন এখানেও কিন্তু ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ জাপানি ভাষায় এই জিনিসগুলা হচ্ছে স্কিপ করে। হ্যাঁ, তো ওয়াতাশি ওয়া আপনি বলতে পারেন, নাও বলতে পারেন, সমস্যা নাই। তো এখানে বুঝে যাচ্ছে যে আপনি আপনার সম্পর্কে কথা বলতেছেন, যে হাই মাইকু মিরা দেস, অথবা হাই ওয়াতাশি ওয়া মাইকু মিরা দেস, হ্যাঁ আমি মাইক মিলার, বা হ্যাঁ, মানে জাপানের যেটা বুঝাচ্ছে যে ওয়াতাশি ওয়া স্কিপ করলে মাইক মিলার, জাস্ট মাইক মিলার বুঝাচ্ছে। তো এই জাপানি ভাষায় এরকম ওয়াতাশি ওয়াতাশি বারবার রিপিট করা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনারা জাপান আসবেন তখন দেখবেন যে বাস্তব লাইফে বারবার ওয়াতাশি ওয়া আমাদের বাংলাদেশের মতো ইউজ করা হয় না। তো এই কারণে এগুলো ব্র্যাকেটের মধ্যে রেখেছে। আপনি ইউজ যদি করেন সমস্যা নাই, ইউজ যদি নাও করেন সমস্যা নাই। তারপর আমরা চলে যাব 2 নম্বর। 2 নম্বর আমরা জিজ্ঞেস করব আশিকুর রহমান সানকে। আশিকুর রহমান সান, আপনি 2 নম্বরটা একটু বলেন। সেন্সেই মিরা সানোয়া জি গাকসেই দেসু কা? এটা হচ্ছে মিরা সান জি কি ছাত্র? মিরা সান জি মিরান সাহেব কি ছাত্র? তারপর বলছে যে ইয়ে ইয়ে গাকসেই যা আরিমাসেন, যে না গাকসেই মিরা সান ছাত্র নয়, মানে ইয়ে মানে না, আর গাকসেই ছাত্র, যা আরিমাসেন নয়, মিরাসান জি ছাত্র নয়। আর অতাশিওয়া ব্যবহার করলে তাইলে এখানে সান তো স্যার তাইলে দেয়া যাবে না, আর যদি অতাশিওয়া না থাকে তাইলে সান দেয়া লাগবে, এই তো? হ্যাঁ, মানে এটা আমরা একবারে বাংলার মতো করে চিন্তা করি। ধরেন জি এখানে একজন লোক জিজ্ঞেস করলো যে মিরাসান ওয়া গাকসেই দেসু কা? অর্থাৎ মিরাসান কি ছাত্র? তো এখানে দেখেন উনি নিজে উত্তর দিচ্ছে, কিন্তু হ্যাঁ মিরাসান নিজেই উত্তর দিচ্ছে। তো ইয়ে ওয়াতাশি ওয়া গাকসেই জা আরিমাসেন, মানে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কি ভাই, আপনি কি ছাত্র? আপনি যদি ছাত্র না হন তখন তো বলবেন যে না ভাই আমি তো ছাত্র না। তো ওইটাই বলা হচ্ছে, হ্যাঁ, ওয়াতাশি ওয়া গাকসেই জা আরিমাসেন। তো এখানে মানে হচ্ছে জাপানি ভাষার যে রুলস, যে ওয়াতাশি ওয়া কথাটা বাংলার মতো তো আমরা যে হ্যাঁ বা না আমি ছাত্র না, তো আমি যে কথাটা এটা বারবার রিপিট করি আমরা, কিন্তু জাপানিরা বারবার রিপিট করে না। তার কারণে এটা ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। এটা আসলে এক্সপ্লেন করার জন্য বলেছি। এটা যদি মনে রাখতে যদি কঠিন হয় সমস্যা নাই, যা আছে তাই বলেন। তো ওয়াতাশি ওয়া গাকসেই জা আরিমাসেন মানি আমি ছাত্র না, এটা মিরাসান নিজেই বলতেছে কিন্তু, যে আমি ছাত্র না। সেন্সে এটা যদি অন্য কারো জন্য ইউজ করে যে সে কি ছাত্র মিরাসান, এটা আমার কাছে যদি জিজ্ঞেস করে তখন তো এই হ্যাঁ সানটা হ্যাঁ, ইউজ করা লাগবে কিনা? তখন আপনি সান ইউজ করবেন, রাইট। জি, তখন আপনি জি সান জি। ইউজ করবেন, কারণ তখন তো আপনি তৃতীয় ব্যক্তি সম্পর্কে কথা বলতেছেন। তো 3 নম্বর আমরা চলে যাব মহসিন মজুমদার স্যারের কাছে। মহসিন মজুমদার স্যার, আপনি 3 নম্বরটা একটু বলেন। ওয়ান সান ওয়া গিনকোইন দেসু কা? জনাব ওয়ানসান কি আপনার সরি গিনকোইন সে ব্যাংক কর্মচারী নাকি? হ্যাঁ হ্যাঁ ইয়ে গিনকোইন জারিমাসেন না, উনি হচ্ছে আপনার না ব্যাংক কর্মকর্তা নাই। জি, তারপর নিচে কি আছে? নিচে হচ্ছে একটা সেন্স ও গিনকোইন জারিমাসেন, নিচে হচ্ছে কি ঈশা দেশ, উনি হচ্ছে ডাক্তার। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু রিপিট করি, হ্যাঁ, অনেকে আছেন নতুন। দেখেন এখানে উনি যেটা বলেছে যে এটা তো ওয়ান, এটা নাম, একটা মানুষের নাম। শান্ত মানে হচ্ছে জনাব,
বা সাহেব। তো ওয়া মানে তো আমরা জানি যে এই সম্পর্কের কথা বলছি। গিংকোইন মানে কি? এটা তো কাঞ্জি, এটা আমরা শিখবো না বা দেখবো না, হ্যাঁ, এটা কাটা। তো উপরে যা আছে সেটাই খেয়াল করবো যে গিংকোইন। গিংকোইন মানে ভোকাবুলারিতে আমরা দেখেছি ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী। তো দেশ কা, এখানে যেহেতু কা আছে তার মানে প্রশ্ন, তাই না? মানে একটা প্রশ্ন করলাম। কি প্রশ্ন করলাম? যে মিস্টার ওয়ান কি ব্যাংক কর্মকর্তা? মিস্টার ওয়ান কি ব্যাংক কর্মকর্তা? এখন প্রশ্ন দেওয়ার পালা। এখানে কিন্তু থার্ড পারসন, এই ওয়ান সান কিন্তু থার্ড পারসন, এটা কিন্তু ওয়ান সান নিজে বলতেছে না। তো যার কারণে এখানে ব্র্যাকেটে কিন্তু ওয়ান সান লেখা আছে। এই যে এর আগে যিনি বলেছিলেন যে থার্ড পারসন হইলে বা হচ্ছে অন্য অন্য কারো সম্পর্কে যদি কথা বলি তখন তো আমরা সান কথাটা ইউজ করবো, এই কথাটাই কিন্তু এখানে লেখা আছে দেখেন। তো ইয়ে না, ওয়ান সান ওয়া বলতেও পারেন, নাও বলতে পারেন। আমরা বলেছিলাম যে এগুলা স্কিপ করা যায়। তো যেহেতু ওয়ান সানের সম্পর্কেই বলতেছি, এই কারণে ওয়ান সান কথাটা বারবার রিপিট করে না জাপানিজরা। তো ওয়ান সান ওয়া গিংকোইন জারিমাসেন না, ওয়ান সান বা মিস্টার ওয়ান ব্যাংক কর্মকর্তা না। তো সে কি? এটাই সংক্ষেপে এখানে লেখা আছে যে ইশাদেস, ডাক্তার। অর্থাৎ সে ব্যাংক কর্মকর্তা না, ডাক্তার। এটাই বলা আছে, হ্যাঁ, একবার কিন্তু বাংলার মতো করেই আমরা চিন্তা করব। তো দেখেন 4 নম্বরটা আবার হচ্ছে আমি জিজ্ঞেস করবো এনায়েত সানকে, এনায়েত হোসেন সান 4 নম্বরটা একটু বলেন। আমরা চলে যাবো আয়েশা সিনহা সানকে জিজ্ঞেস করবো। আয়েশা সিনহা সান 4 নম্বরটা একটু বলেন। আনুকাতা ওয়া দোনাতো দেসু কা? দোনাতো দেসু কা? দোনাতা অর্থটা ভুলে গেছি। এই যে দারের পোলাইট ফর্ম দোনাতা, কে? ওই ব্যক্তি দোনাতা দেস্কা। দোনাতা মানে কে? তো প্রশ্ন করার জন্য তো দেস্কা বলতে হয়। তো ওই ব্যক্তি কে? ওই ব্যক্তি কে? এরপর এটা ওয়াত্তো লেখা। ওয়াত্তো সানদেস। তারপর সাকুরা, সাকুরা উপরে কি লেখা হ্যাঁ, আছে? দাইগাকু দাইগাকু বলবো না, এটা কাঞ্জি, এটা দাইগাকু নো কান পরে যেটা আছে নাকি সেনসেই। সেনসেই দেস। জি। তো ওয়াত্তো-সান মানে প্রথমে তো জিজ্ঞেস করলাম যে উনি কে, তো বললো যে মিস্টার ওয়ার্ড। এটা একটা সেন্টেন্স শেষ। তারপর সাকুরা দাইগাকু নো মানে কি জানো? এই নোটা মানে হচ্ছে র, তাই না? হ্যাঁ, দাইগাকু নো মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জি, অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ আমরা যখন নো ইউজ করব, এই নোটা মানে মূলত আমাদের বাংলার র বা এর মতো বোঝাচ্ছে। তো দাইগাকু নো মানে হচ্ছে দাইগাকু এর বা দাইগাকুর বা বিশ্ববিদ্যালয়ের সেন্সেই মানে কি? শিক্ষক। আমরা তো সম্বোধন করার জন্য সেন্সেই ইউজ করবো, তাই না? তো সেন্সেই দেস মানে হচ্ছে উনি হচ্ছে সাকুরা দাইগাকু বা বিশ্ববিদ্যালয়ের টিচার বা শিক্ষক। জি, সুন্দর। জি, নীল ইসলাম সান, আপনি একটু 5 নম্বরটা বলেন। জি সেন্সেই। গোফুতা সান ওয়া কাইশাইন দেসু কা? গোফুতা সান কি কোম্পানির কর্মচারী? হাই কাইশাইন দেস, হ্যাঁ, কোম্পানির কর্মচারী। কারিনা সান মো কাইশাইন দেসু কা? কারিনা সানও কি কোম্পানির কর্মচারী? ইয়ে কারিনা সান ওয়া কাকুসাই দেসু, না, কারিনা সান ছাত্র। জি, অনেক সুন্দর হয়েছে। তো কারিনা সান ওয়া গাকসেই দেস। তো কারিনা সান মূলত আসলে কারিনা সান মেয়ে, তো আমরা বলবো যে ছাত্রী। তো যাই হোক, তো গুপ্তা সান ওয়া কাইশাইন দেসু কা? তো এটা প্রশ্ন করলাম যে গুপ্তা সান, এটা তো মানুষের নাম, যে গুপ্তা সান কি কোম্পানি এমপ্লয়ি? তারপর উত্তর কি আছে? হাই, যেহেতু আমরা হ্যাঁ পদে উত্তর দিব, তো বলবো যে হাই, হ্যাঁ, কাইশাইন দেস, হ্যাঁ, কোম্পানি এমপ্লয়ি। তারপর আবার প্রশ্ন যে কারিনা সান মো, কারিনা সানো কাইশাইন দেসু কা? তো কারিনা সানো কি কোম্পানি এমপ্লয়ি? তো বলতেছে যে ইয়ে কারিনা সান ওয়া গাকসেই দেস, যে কারিনা সান স্টুডেন্ট। উনি কোম্পানি এমপ্লয়ি না, উনি হচ্ছে স্টুডেন্ট। তারপর দেখেন আমাদের সময় কম, আমরা 6 নম্বরটা শেষ করে আমরা আপাতত প্র্যাকটিস শেষ করে দিব। নেক্সট ক্লাস হচ্ছে ভালো করে প্র্যাকটিস করব, হ্যাঁ। তো এটা শেষ জিজ্ঞেস করব মঞ্জুয়ারা আক্তার সানকে। মঞ্জুয়ারা আক্তার সান 6 নম্বরটা একটু বলেন। যে কি বলবেন? না তো বলতে পারছি না, এটা কার ও নাম? আচ্ছা, এটা তেরেজা। আচ্ছা,
তেরেজা চান ওয়া নানসাই দেস্কা, মানে তেরেজা সানের বয়স কত? জি 9 সাই দেস, 9 বছর। জি, অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ আমরা তো সংখ্যা শিখি নাই, তো 9 সাই বলছি, আমাদের সমস্যা নাই। আমরা জাস্ট বুঝে নেবো যে সাই কথাটা আমরা কখন ইউজ করবো। সাই কথাটা আমরা যখন বয়স এই কথাটা বলতে যাবো। হ্যাঁ, তো তেরেজা চান, চান কথাটা তো আমরা এই আদর করে ডাকি, তাই না? তো তেরেজা চান ওয়া নান সাই দেস্কা, তো তেরেজা চানের বয়স কত? তো কিউ সাই বা হচ্ছে 9 সাই দেশ, যে 9 বছর। তো 9 মানে হচ্ছে কিউ মূলত, তো এটা আমরা যেহেতু শিখি না, এটা 9 এ বলছি। হ্যাঁ, তো দেখেন আমরা লেসন 1 এর গ্রামারটা দেখেছি, আমরা অনুশীলনও করেছি, বেশি করতে পারি নাই যেহেতু আমাদের সময় খুব বেশি নাই। তারপর দেখেন পরবর্তী ক্লাসের সময়। তো পরবর্তী ক্লাসের সময় হচ্ছে 27 জানুয়ারি মঙ্গলবার। তো বাংলাদেশ সময় রাত 7টা। আমাদের টাইম কিন্তু সেম থাকবে, আমাদের প্ল্যাটফর্ম গুগল মিট সেম থাকবে, আর লিঙ্কটাও আমাদের সেম থাকবে, যেহেতু আমরা এখনো হচ্ছে ফ্রি ট্রায়াল ক্লাসগুলো এখনো শেষ হয়নি। আর আমাদের ক্লাস এখানে আমরা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।